স্বাগতম সবাইকে আমাদের আজকের কেমিস্ট্রি লাইভ ক্লাসে স্কুল অফ হিডেন ট্যালেন্ট ফ্যামিলির পক্ষ থেকে। তো বেসিক্যালি আজকে হচ্ছে আমাদের একটা নিউ চ্যাপ্টারের লং জার্নি একটা শুরু হবে। যদি আশা করি আমি ভালো থাকি, একটা জার্নি শুরু হবে। তো দেখো, চ্যাপ্টার নাম হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা জানি পর্যাবৃত্ত ধর্ম, ফিজিক্সে পড়ছি না, পর্যাবৃত্ত গতি শুনছি না। কোনো একটা বস্তু যদি এই পয়েন্টে থাকে, এই পয়েন্ট থেকে ঠিক ঘুরে যদি আবার এই পয়েন্টে আসে, এই গতিটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। ঠিক আছে, নামটা কিন্তু এখান থেকে আসছে, পর্যাবৃত্ত অর্থাৎ পর্যায়ক্রমে আবর্তিত হয়। যেমন একটা বাস্তব এক্সাম্পল কি, আমাদের ঘড়ির কাঁটার মিনিট আর সেকেন্ডের কাঁটা ক্রমাগত ঘুরতেছে, এটা কখনো থামে না। সেম জিনিস আমরা যদি মৌলের ক্ষেত্রেও দেখি, আমরা জানি পর্যায় সারণী সব কিছুতে আসবে, একটা ভূমিকা দিতেছি। সে পর্যায় সারণীতেও কিছু কিছু ধর্ম আছে, আয়নিকণ শক্তি, ইলেকট্রন শক্তি, সামথিং ধর্ম। যেমন মানুষের ধর্ম থাকে, এদের ধর্ম, এই ধর্মগুলো কন্টিনিউয়াসলি পর্যায়ক্রমে পিরিয়ডিক মোশনে আবর্তিত হয়। এর জন্য এটাকে বলা হয় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আর রাসায়নিক বন্ধন কি? আমরা জানি একটা মৌল, ধরো এ আর বি, একটা মৌল, এই দুইটার মধ্যে ধরো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন করবে, বা সামথিং আয়নের মাধ্যমে বন্ধন করলো। তো এই যে একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হওয়া বা বন্ড করা, এই জিনিসটা হচ্ছে রাসায়নিক বন্ধন। দুইটা কেমিক্যাল সাবস্টেন্স দুইটার সাথে মিলে যেটা হয় সেটাই হচ্ছে আমার রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধন আবার বিভিন্ন প্রকার, সব কিছুতে আসবো। ফার্স্টে হচ্ছে আগে দেখাই এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি পড়বো, ঠিক আছে, বা এই চ্যাপ্টারে জিনিসপাতি কি কি আছে। ফার্স্টে হচ্ছে যে জিনিসটা আছে এই চ্যাপ্টারে, আচ্ছা দেখি কেউ কোনো কমেন্ট করছে নাকি। আচ্ছা 59 জন আছে, আচ্ছা 62 জন আছে। আচ্ছা, ক্লাসটা এখনও শেয়ার দিতে থাকো, আর সব ফ্রেন্ডদের মেনশন করে দাও, ঠিক আছে। আজকে একেবারে সুন্দর একটা ক্লাস হবে, একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, সেটা হচ্ছে কি, শঙ্করের ফার্স্টে দেখো এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি পড়বো, ঠিক আছে। একেবারে শুরু থেকে শুরু করি। একেবারে শুরুতে এই চ্যাপ্টারে যেটা পড়বো সেটা হচ্ছে ব্লক মৌলসমূহের রসায়ন। কি পড়বো? ব্লক মৌল রসায়ন। মানে কি, আমরা জানি আমাদের 4 রকমের মৌল আছে, 4টা ব্লক। কি কি? sp-df, 4টা অরবিটাল, s ব্লক, p ব্লক, d ব্লক, f ব্লক। এগুলো নিয়ে সব ডিটেলসে আসবো। নাম্বার 2 যে জিনিসটা আমাদের পরীক্ষায় আসে সেটা হচ্ছে আমরা জানি কি কি, sp-df, এরকম 4টা ব্লক আছে, কিন্তু এর মধ্যে ডিটা অনেক ইম্পর্টেন্ট। তো ডি নিয়ে একটা জিনিস আছে, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল বা ট্রানজিশন মেটাল। আজকে দ্রুত লিখবো, আজকে অনেক লম্বা ক্লাস নিব না, পড়ার মান হিউজ, কিন্তু অনেক দ্রুত যাব। তারপরে ব্লক মৌলের সময় রসায়ন পড়বো, এরপরে পড়বো হচ্ছে অবস্থান্তর মৌল। তো আজকে বেসিক্যালি এই দুইটা নিয়েই পড়বো। পরের ক্লাসে অবস্থান্তর মৌল ও তাদের ধর্ম। আমরা জানি অবস্থান্তর মৌলের কিছু ধর্ম আছে, টোটালি 5টা ধর্ম, ঠিক আছে। অবস্থান্তর মৌলের 5টা ধর্ম পরে আসবো। এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই যে আমরা মৌল বা পরমাণু নিয়ে পড়বো। আমরা জানি কেমিস্ট্রি ম্যাপই হচ্ছে একটা পর্যায় সারণী। তো পর্যায় সারণী নিয়ে একটু ডিটেলস যাব, পর্যায় সারণী ও তার ইতিহাস, ঠিক আছে। পর্যায় সারণী প্লাস তার ইতিহাস, ঠিক আছে, পর্যায় সারণীর ইতিহাস। এরপরে যে জিনিসটা পড়বো শুরু হবে পরমাণুর পর্যাবৃত্ত ধর্মের। নাম্বার 1 পর্যাবৃত্ত ধর্ম হচ্ছে পরমাণুর আকার। সেটা কি? পরমাণুর আকার। এইটা নিয়ে ইন ডিটেলসে যদি বেঁচে থাকি পড়াবো, কারণ আমরা জানি এই পরমাণুর আকারের উপরেই সব কিছু নির্ভর করে, তড়িৎ ঋণাত্মকতা হোক, ইলেকট্রন আসক্তি হোক। আমি সংক্ষেপে লিখলাম। এরপরে পড়বো হচ্ছে ইলেকট্রন আসক্তি, ঠিক আছে, বা ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে। এরপরে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা। এরপরে হচ্ছে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব, আয়নাইজেশন এনার্জি, ঠিক আছে, আয়নীকরণ শক্তি। এই 3টা জিনিস নিয়ে হিউজ একটা পড়াশোনা আছে, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি। 9-10-এ পড়ে আসছি, এখন আরও সুন্দরভাবে পড়বো। লাস্টে যে জিনিসটা পড়বো এই চ্যাপ্টারে সেটা হচ্ছে পোলার আয়ন, মানে মাঝখানের দিকে, সেটা হচ্ছে পোলার আয়ন। আয়নিক যৌগের আমরা জানি কিছু সমযোজী বৈশিষ্ট্য থাকে। আমরা জানি পৃথিবীতে কোনো যৌগ 100% আয়নিক না, সর্বোচ্চ 99% আয়নিক যৌগ পাওয়া যায়। তো পোলার আয়ন হচ্ছে এরকম বিভিন্ন সমযোজী যৌগের, আয়নিক যৌগের টার্ম নিয়ে পড়বো। এখানে একটা স্পেশাল নীতি পড়বো, একটাই নীতি। আমরা জানি অধ্যায় 2-এ 3টা নীতি পড়ছি, হুন্ডের নীতি, আউবাউ নীতি, পলির বর্জন নীতি। এখানে শুধু অনলি একটা নীতি, ফাজানের নীতি, ঠিক আছে। সেটা হচ্ছে কি? ফাজানের নীতি বা পোলার আয়নের ফাজানের নীতি, ঠিক আছে। এই হচ্ছে প্রথম দিকে পড়বো। এরপরে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে একেবারে এই চ্যাপ্টারের বেসিক একটা জিনিস, এটা পরীক্ষা আসবেই, মানে কোনো মাফ নাই। সেটা হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। যারা ফার্স্ট ইয়ারে আসো এদিকে খেয়াল করো, যারা সেকেন্ড ইয়ারে আসো তারাও খেয়াল করো, অ্যাডমিশনেরাও। কেউ ক্লাসের থেকে নড়বা না, আজকের ক্লাসের ওয়াচিং কত, কেউ একজন স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে, আমি দেখবো। আচ্ছা, সংকরায়ন বা হাইব্রিডাইজেশন ও অণুর আকৃতি, ঠিক আছে, অণুর আকৃতি, সাইজ অফ
অ্যাটম, ঠিক আছে, অণুর আকৃতি বা মলিকুল যাই বলো না কেন, সংকরায়ন অণুর আকৃতি। এই সংকরায়ন বিভিন্ন ধরনের সংকরায়ন পড়বো, এসপি, SP2, SP3, D2, এরকম অনেক কিছু পড়বো। এরপরে এই হচ্ছে আমাদের পর্যাবৃত্ত ধরনের সব কিছু শেষ, বন্ধনে ঢুকবো, অরবিটাল নিয়ে পড়াশোনা করব, অরবিটালের অধিক্রমণ নিয়ে পড়াশোনা করব। এরপরে পড়বো হচ্ছে বন্ধন নিয়ে, ঠিক আছে, বন্ধন বা বন্ড। বন্ধন লিখতে কয়টা লেটার লাগে? 1 2 3। বন্ধন কয় প্রকার? 3 প্রকার। নাম্বার 1 আয়নিক বন্ধন, নাম্বার 2 সমযোজী বন্ধন, নাম্বার 3 সন্নিবেশ সমযোজী বন্ধন। কি কি? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। আর একেবারে এই চ্যাপ্টারে লাস্ট, যেটা না থাকলে আমরা দুনিয়াতে বাঁচতামই না, আমাদের ডিএনএ RNA সব কিছু, এই মানে প্রোটিন এভরিথিং রিলেটেড টু দ্য থিং ইজ হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন, এবং এইটা হচ্ছে চ্যাপ্টার লাস্ট। তো এইটাই হচ্ছে আমার A to Z চ্যাপ্টারের একটা ওভারভিউ, যে এই চ্যাপ্টারের মধ্যে কি কি আছে, এবং তোমরা ঠিক ওই সিকোয়েন্স ধরে ধরে আগাবা। আমি যেই সিকোয়েন্স ধরে আগাইলাম, আমি যদি নাও পড়াইতে পারি, তোমরা ঠিক যেই সিকোয়েন্স ধরে বললাম এই সিকোয়েন্স ধরে আগাবা, দেখবা যে হয়ে যাবে, ঠিক আছে। আর আমারও হচ্ছে একটা কেমিস্ট্রি ব্যাচ আমি শুরু করে দিতেছি। তো তোমরা কেউ যদি আমার কাছে কেমিস্ট্রি ব্যাচ বা আলাদা করে যদি কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, কারণ এখানে তো সব ক্লাস নেওয়াও সম্ভব না, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যদি কেউ আলাদা কোনো ব্যাচে পড়তে চাও, আমাকে এই ক্লাসটা শেষে সাথে সাথে মেসেজ দিও, ঠিক আছে। এখনই বলে রাখতেছি, পরে আর বলবো না। আচ্ছা, এখন ঢুকে যাব একেবারে পর্যায় সারণীর মধ্যে। আচ্ছা, আগে দেখি, আজকে তো পেছনে যায় দেখতে হবে। আচ্ছা, 65। আচ্ছা, বলছে নিলয়কে গ্রুপে অ্যাপ্রুভ করেন। আচ্ছা, আমার কাছে তো ফোনটা নাই, তো বলতেছে ভাইয়া দেখা যাইতেছে না। কেন দেখা যাবে না কেন? হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা, 68 জন চলে আসছে সবাই, এখন আমি শুরু করে দেই। তাহলে হেডলাইন দেওয়া হচ্ছে একটা বেসিক জিনিস, পর্যায় সারণী, ঠিক আছে, পর্যায় সারণী ইতিহাস বা পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল, ঠিক আছে, পর্যায় সারণী, ঠিক আছে, কি সারণী? পর্যায় সারণী, ঠিক আছে। পর্যায় সারণী নিয়ে একটু ছোট করে বলে দেই, তাহলে দেখবো অনেক হেল্প হবে। পর্যায় সারণী কি? আমরা জানি আমাদের ঢাকা বা বাংলাদেশের, ঢাকা বা বাংলাদেশ বলো, ইন্ডিয়া বলো, প্রত্যেকটা দেশের আলাদা আলাদা কি আছে? ম্যাপ আছে বা মানচিত্র আছে। মানচিত্র কেন লাগে? একটা জিনিস সুন্দরভাবে জানার জন্য। তো এই কেমিস্ট্রির মানচিত্র হচ্ছে পর্যায় সারণী। আমি যদি একটা পর্যায় সারণী ভালো মতো বুঝি কি কি আছে বা কিভাবে কি করলে কোন দিক আগালে ভালো হবে, তাহলে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের গভীরে ঢুকতে পারবো বা পর্যায় সারণী নিয়ে ইন ডিটেলস বুঝতে পারবো। এখন কথা হচ্ছে, এই পর্যায় সারণী কি? পর্যায় সারণী তো জানো 118টা মৌল আছে, এগুলো তো আঁকানো সম্ভব না। কি হয়েছে দেখো, আমরা জানি, আমরা যখন ক্লাস করি, একেবারে ধরো তোমরা স্কুলে, হ্যাঁ স্কুলে কলেজেও ক্লাস করতেছো, এক রুমে কতজন ক্লাস করো? ধরো স্কুলে এক রুমে 100 জন ক্লাস করে, বা 60 70 জন, 40 জন ক্লাস করে। এখন আমাকে বলো, এই 40 জনের কি ডেইলি ধরে 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 অ্যাটেন্ডেন্স নেওয়া সম্ভব? যে এই রহিম তুই কই, এই করিম এদিকে আয়, বা এরকম এভাবে কি অ্যাটেন্ডেন্স নেওয়া সম্ভব না? কি করে দেয়? তোমাদের একটা রোল দিয়ে দেয়, যে এই রোল 1 হচ্ছে আরিফ, রোল 2 হচ্ছে সাদি, রোল 3 হচ্ছে পান্না, এরকম মানে একটা একটা রোল দিয়ে দেয়, ঠিক আছে। তো কথা হচ্ছে যে যেরকম বায়োলজিতে কোনো একটা জিনিসকে সুন্দরভাবে শ্রেণীবদ্ধ করে সাজানোর জন্য যে জিনিসটা ইউজ করা হয় সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি, কেমিস্ট্রিতে যে জিনিসটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের এই পর্যায় সারণী। পর্যায় সারণীতে কি? গ্রুপ আর পর্যায়। এখন হচ্ছে ধরো আমি একটা কি বলবো, এমনি একটা পর্যায় সারণী আঁকার চেষ্টা করি, ঠিক আছে, এমনি একটা রাফ একটা পর্যায় সারণী আঁকার চেষ্টা করি। আচ্ছা হ্যাঁ, একটা রাফ পর্যায় সারণী আঁকার চেষ্টা করি, রাফ, একেবারে রাফ। তোমরাও রাফ একটা পর্যায় সারণী আঁকার চেষ্টা করো। আচ্ছা, এমনি একটা রাফ পর্যায় সারণী আঁকতেছি, এটা কোনো মানে কি বলবো, এটার কোনো ভিত্তি টিত্তি নাই, ঠিক আছে, এই পর্যায় সারণীর কোনো কি বলবো ভিত্তি নাই। ঠিক আছে, ধরো এটা একটা পর্যায় সারণী, ঠিক আছে, আমি এমনি একটু আঁকানোর চেষ্টা করলাম। ধরো এটা একটা পর্যায় সারণী, ঠিক আছে। সবাই দেখতেছো তো? আমার কাছে আজকে ফোনটা নাই, দুঃখিত, আমার কাছে আজকে ফোনটা নাই, আমি আজকে পড়ায় যাবো তো দেখতে পারতেছি না। তো দেখো, এরকম বিভিন্ন ভাগ আছে, তোমরা বই যদি দেখো পর্যায় সারণীতে এরকম বিভিন্ন অনেকগুলো ভাগ আছে। আমরা জানি এই এই বরাবর, মানে একেবারে নিচে বরাবর এই 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 জিনিসগুলো থাকে, এরকম অনেক ভাগে ভাগ করা যায়। এই জিনিসটাকে বলা হয় গ্রুপ, ঠিক আছে, গ্রুপ বা কলাম। এরকম কয়টা গ্রুপ আছে পর্যায় সারণীতে? 18টা। 18টা গ্রুপ আছে। 18-র আগে একটা 1 লাগাই দাও, সেটা হচ্ছে 118টা, ঠিক আছে। পর্যায় সারণীতে মৌল কয়টা? বলো তো দেখি। আচ্ছা, সেটা হচ্ছে আমি এখন একটা জিনিস করব, এই যে এই বরাবর যেগুলোকে বলা হয় গ্রুপ, আর এই বরাবর মানে লম্বা লম্বি, এটাকে বলা হয় পর্যায় বা পিরিয়ড,
ঠিক আছে, মনে রাখতে পারো পথে পর্যায় পথে পাশাপাশি। তোমার অনেক সময় প্যাচ লাগে যে ভাই গ্রুপ কি পর্যায় কি, মনে রাখো পর্যায়ের পথে পর্যায় পথে পাশাপাশি। তার মানে এই যে পাশাপাশি এই জিনিসগুলো যেটা আছে, একটা পর্যায়, দুইটা পর্যায়, তিনটা পর্যায়, চারটা পর্যায়, সাতটা পর্যায়, টোটাল সাতটা পর্যায় আছে। এখন তাকানো সম্ভব না, তোমরা একটু বাসায় পর্যায় সারণী দেখে নিও, সবাই জানো। আচ্ছা, এখন কথা হচ্ছে কি কোনটা কি বা কোন দিকে কি। পর্যায় সারণীর ইতিহাস যদি আমি চিন্তা করি, আচ্ছা কোনো কিছু দেখা না গেলে বা কিছু সমস্যা হলে আমাকে একটু জানাও, ঠিক আছে? আচ্ছা, আজকে একটু সমস্যা হয়ে গেছে, আমি ফোনটাই আনতে ভুলে গেছি, এই ফোনে চার্জ নাই। আচ্ছা, সেটা কি দেখো, আমরা বলতেছিলাম এই দেখো যে কোনো একটা জিনিস হুট করে কি আকাশ থেকে পড়ছে? না, পড়ে নাই। তার মানে একটা জিনিসের পেছনে অনেক কিছু ইতিহাস আছে, অনেক মানে যেমন আমাদের মুক্তিযুদ্ধ হয় কিন্তু একদিনে হয় না, অনেক ইতিহাস আছে। সেম এই পর্যায় সারণীরও বিশাল বড় একটা ইতিহাস আছে। ধরো বিভিন্ন কালে ভদ্রে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন রকমের কাজ করে গেছে। যেমন বিজ্ঞানী ডোবেরাইনার একটা সূত্র দিয়ে গেছিল ত্রয়ী সূত্র, কিছুদিন পরে আবার নিউল্যান্ড একটা সূত্র দিল অষ্টক সূত্র। তো এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন কালে বিভিন্ন পর্যায় সারণীটাকে সাজানোর চেষ্টা করছে। ওই যে টিচাররা যেরকম রোল অনুযায়ী ক্লাস, আমরা জানি না এরকম ক্লাস নাম্বার 203, 403 এরকম ক্লাস আছে না, 2 তলা 3 তলা, এরকম এরাও ভাগ করছে। ঠিক ওই কনসেপ্টটাই, ক্লাসরুমের কনসেপ্টটাই ওরা এখানে আনতে চাইছে। যে দেখি আচ্ছা পৃথিবীতে যেহেতু এত এত মৌল, এগুলোকে একটু সাজায় একটা বক্সের মধ্যে আনে বা একটা রুমের মধ্যে আনে সাজায়। সেটা করতে যায় দেখলো যে সর্ব আধুনিক মানে তারা পারমাণবিক ভরের উপর সাজানোর চেষ্টা করলো, ভালো হইলো। পারমাণবিক সংখ্যার উপর সাজানোর করলো, ভালো হইলো। আমরা জানি আধুনিক সবচেয়ে আধুনিক জিনিস কি? কেমিস্ট্রি। সবচেয়ে আধুনিক কেমিস্ট্রি আধুনিক জিনিস হচ্ছে কিন্তু ইলেকট্রন। তো ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে এই পর্যায় সারণীটাকে সাজানো হয়, ঠিক আছে? একেবারে আধুনিকতম যে পর্যায় সারণী সেটা। এবং এই প্রশ্নটা প্রায়ই আসে যে আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কোনটা? আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কোনটা? অবশ্যই ইলেকট্রন বিন্যাস। এই প্রশ্নটা একবার জাহাঙ্গীরনগরে আসছিল, ক্লাস 9-10 প্রশ্ন, ইজি। আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কোনটা? ইলেকট্রন বিন্যাস। আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কোনটা? ইলেকট্রন বিন্যাস। শেষ। এখন এই আধুনিক পর্যায় সারণীর জনককে তো বললাম না, ওই যে নিউল্যান্ড, ডোবেরাইনার, বিভিন্ন মানুষ করছে, কিন্তু সবচেয়ে ভালো রকমের একটা মতবাদ দিয়ে গেছিল হচ্ছে স্যার দিমিত্রি মেন্ডেলিফ, ঠিক আছে? স্যার দিমিত্রি মেন্ডেলিফ। এই মেন্ডেলিফ হচ্ছে অনেক সুন্দর মতো পর্যায় সূত্র, পর্যায় সারণীটা ব্যাখ্যা করে গেছে এবং পর্যায় সারণীর ভবিষ্যৎ সম্পর্কে আইডিয়া দিয়ে গেছে। এর জন্য এই মেন্ডেলিফকে বলা হয় দ্য ফাদার অফ পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর জনক। এই প্রশ্নটা প্রায়ই আসে যে পর্যায় সারণীর জনককে? দিমিত্রি মেন্ডেলিফ, ঠিক আছে? আচ্ছা, 80 জন আছে। আচ্ছা হ্যাঁ, সবাই ক্লাসটা শেয়ার করো, ঠিক আছে? আচ্ছা, আমার ফ্রেন্ড জারিফও আছে মনে হয়। আচ্ছা দেখো, যে যে ক্লাসে থাকো না কেন সমস্যা নেই, আগে দেখো সেটা হচ্ছে কি মেন্ডেলিফ। মেন্ডেলিফকে কি বলা হইতেছে? পর্যায় সারণীর জনক। এই হচ্ছে আমার পর্যায় সারণীর ইতিহাস। এর বাইরে আর পর্যায় সারণী নেই, আর ইতিহাস পাতিহাস আর কিছু জানা লাগবে না, একেবারে ইন্টারের পড়াশোনায় চলে যায়। সেটা হচ্ছে এই পর্যায় সারণী একটা বিশাল জিনিস। আমরা জানি 4 ধরনের মৌল আছে, এসপি, ডিএফ, 4টা ব্লকের রসায়ন আছে। এখন কথা হচ্ছে আমি একটু রাফলি দেখাই, সেটা হচ্ছে এই যে এই দিকের এই কোণার সাইডের যে মৌল, এই কোণা এইটাকে যদি ভাগ করি, এই মৌলগুলোকে বলা হয় এস ব্লক মৌল। এই মৌলগুলোকে কি বলা হয়? এস ব্লক মৌল। এই যে এই ভাগটা পর্যন্ত যদি এই দিকে আগাই, এই দিকের মৌলগুলোকে বলা হয় পি ব্লক মৌল। আবারও বলতেছি, এটা কিন্তু একটা রাফ চিত্র, এটা কিন্তু কোনো মানে পর্যায় সারণী না, এটা একটু জাস্ট পর্যায় সারণী বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা বইয়ে দেখবা। এই দিকের মৌলগুলো হচ্ছে এস ব্লক মৌল, এই দিকের গুলো পি ব্লক মৌল। একটা ব্যতিক্রম আছে, এই দিকে উপরে একটা এস ব্লক মৌল আছে, সেদিকে না যায়। আর মাঝখানে যে মৌলগুলো, এগুলো হচ্ছে ডি ব্লক মৌল। এই এস আর পি এর চাপের মাঝখানে যে গোল্লা হয়ে আছে সেটা হচ্ছে ডি ব্লক মৌল। আর একেবারে নিচে যে জিনিসটা আছে এটাকে বলা হয় এফ ব্লক মৌল, ঠিক আছে? এফ ব্লক মৌল। এখন কোন ব্লক মৌলকে জাস্ট একটু চেনাইলাম, মনে রাখো পর্যায় সারণীর বামের দিকে 2টা জিনিস আছে। নাম্বার 1 গ্রুপ 1, গ্রুপ 2, ঠিক আছে? গ্রুপ 1-এ 7টা মৌল, গ্রুপ এখানে 6টা মৌল। আর এখানে আচ্ছা সংখ্যাতে আসবো। ফার্স্টে দেখো এস ব্লক মৌল হচ্ছে বামের দিকে, ডি ব্লক হচ্ছে মাঝে, পি ব্লক হচ্ছে একেবারে ডানে, শেষ। আর এফ ব্লক হচ্ছে একেবারে নিচের দিকে, ঠিক আছে? এটা একটা বেসিক ধারণা দিলাম। এখন কথা হচ্ছে কোন ব্লক মৌল কয়টা, ঠিক আছে? কোন ব্লক মৌল কয়টা, এটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। কোন ব্লক মৌল কয়টা? সেটা হচ্ছে কি এস ব্লক মৌল, এই সংখ্যাটা আসবেই, পরীক্ষায় লিখে রাখো। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। ফার্স্টে বলি এস ব্লক কি, একটা উদাহরণ নেই, সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 1s2, 2s2, 2p6, 3s1। আবার কিসের ইলেকট্রন বিন্যাস ধরবো? ক্যালসিয়াম। আচ্ছা ক্যালসিয়াম না, জিঙ্ক ধরি, জিঙ্ক। আচ্ছা না, স্ক্যান্ডিয়াম ধরি, স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3s2, 3p6, এরপরে কত? 4 হচ্ছে 10, 12 হচ্ছে 18, 4s2,
3D1, ঠিক আছে, যদি ভুল না করি এটাই, ঠিক আছে। তো 3D1টা আগে লিখি, 4:2 পরে লিখি, ঠিক আছে। 3D1, আচ্ছা আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এটাই লিখি 4:3D1, ঠিক আছে। যাই হোক, এখন কথা হচ্ছে দেখো সোডিয়ামের লাস্ট ইলেকট্রনটা কোন অরবিটালে গেছে? এস অরবিটালে, 3s। স্ক্যান্ডিয়ামের লাস্ট ইলেকট্রনটা কোন অরবিটালে গেছে? 3D-তে, ঠিক আছে, 3D1 বা 3D-তে। এটা হচ্ছে এস অরবিটাল, এটা হচ্ছে ডি অরবিটাল। লাস্ট ইলেকট্রনটা যেই উপস্তরে প্রবেশ করবে সেটাকে বলে সেই মৌল। তার মানে সোডিয়াম লাস্ট ইলেকট্রন কি এস অরবিটাল, তার মানে সোডিয়াম হচ্ছে একটা এস ব্লক মৌল, কোনো সন্দেহ নাই। স্ক্যান্ডিয়ামের লাস্ট ইলেকট্রন ডিতে, তার মানে এটা হচ্ছে একটা ডি ব্লক মৌল। সেম যে কোনো একটা মৌল, ধরো মৌলের নাম হচ্ছে অপু, সেই মৌলের ইলেকট্রন বিন্যাস করে তুমি দেখলে তার লাস্টে হচ্ছে 3F2, তার মানে সেটা কি মৌল? সেটা হচ্ছে এফ ব্লক মৌল। তার মানে এইটাই বুঝাইলাম যে এস ব্লক কি, ডি ব্লক কি, এফ ব্লক কি। এখন যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে সংখ্যা, ঠিক আছে, সেটা হচ্ছে সংখ্যা, কোনটার সংখ্যাগত। দ্য থিং ইজ, এই দেখো এসপিডিএফ 4টার সংখ্যা, ঠিক আছে, এসপিডিএফ 4টার সংখ্যা, ঠিক আছে। এসপিডিএফ কি? এই দেখো একেবারে বামের দিকে যে মৌল সেগুলো হচ্ছে এস ব্লক মৌল। বামে কি জানি? গ্রুপ 1কে কি বলা হয়? ক্ষার ধাতু। গ্রুপ 2কে বলা হয় মৃত ক্ষার ধাতু, এগুলো সবাই জানি। এই গ্রুপ 1-এ কয়টা মৌল আছে? 7টা। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এরকম, সরি না হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, এরকম কয়েকটা মৌল আছে। এরপরে এখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরকম মৌল আছে। টোটাল এখানে মৌল আছে 13টা এইদিকে। আর হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 1s2, তার মানে এটা লাস্টে কি এস। শুধুমাত্র হিলিয়ামটাই ডান পাশে, আর এইদিকে 13, ঠিক আছে। তার মানে এস ব্লক মৌল হচ্ছে 14টা। খুবই 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 ইম্পর্টেন্ট। এস ব্লক মৌল কয়টা? 14টা। কারো কোনো প্রশ্ন আছে নাকি বলো, ঠিক আছে। এস ব্লক মৌল কয়টা? 14টা, ঠিক আছে। এস ব্লক মৌল কয়টা? 14টা, ঠিক আছে। আচ্ছা, আজকে একটু পেছনে যায় চেক করা লাগতেছে, নড়াচড়া বেশি করতেছি। আচ্ছা, সমস্যা নেই। দেখো এস ব্লক মৌল কয়টা? এস ব্লক মৌল হচ্ছে 14টা। এরপরে দেখো এস ব্লক গেল, এরপর হচ্ছে পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। মানে পড়াটা ইজি, পড়াশোনা নিয়ে কঠিন করার কিছু নাই। দেখো এই দিকের মৌল শেষ, এস ব্লক মৌল শেষ। এখন কথা হচ্ছে মুখস্থ করো এই জিনিসগুলো, বুঝতে গেলে আবার সমস্যা এখানে। মানে এই অরবিটাল পর্যায় ভিত্তিক বের করার সূত্র আছে। মনে রাখো পি ব্লকের ক্ষেত্রে মৌল হচ্ছে কয়টা? পি ব্লকের ক্ষেত্রে মৌল হচ্ছে 36টা। এটাই মনে রাখো, পি ব্লকের ক্ষেত্রে মৌল 36টা। একবারে মুখস্থ, এগুলো আর বোঝানোর এখন দরকারও নাই, জাস্ট মুখস্থ। এস ব্লক মৌল কয়টা? 14টা। এস ব্লক মৌল কয়টা? 14টা। আবারও বলি, পি ব্লক মৌল 36টা। এইগুলো একেবারে মেডিকেল, তারপর বিভিন্ন জায়গায় মেডিকেল, ডেন্টাল, তারপর এমনকি ইভেন ঢাকা ভার্সিটিতেও মাঝে মধ্যে চলে আসতে পারে যে কোন মৌলর সংখ্যা কতটা। এস ব্লক 14টা, পি ব্লক 36টা, এফ ব্লক কয়টা, ডি ব্লক কয়টা, এফ ব্লক কয়টা। এখন কথা হচ্ছে আগেকার যুগে, অনেক আগে একজন ধারণা করছিল ডি ব্লক মনে হয় 40টা হইতে পারে, কিন্তু না, ডি ব্লক মৌল হচ্ছে 41টা। ডি ব্লক মৌল কয়টা? 41টা। বাকি থাকে কত? এটা এই তিনটা যোগ করো, যোগ করলে কত হয় দেখবা। মানে পর্যায় সারণীতে টোটাল 118টা মৌল, এটা যদি যোগ করো বাদ বাকি যে কটা থাকবে, আমি যদি ভুল না করি 6 আর 1 7 আর 4 11, বাদ দিলে 7, তার মানে 27টা মৌল। আমার নিজেরও মনে নাই, এই তিনটা মনে রাখতাম, 14, 36, 41, বাকি থাকে কোনটা? 27। তার মানে পরীক্ষায় যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কোন ব্লকের মৌল কয়টা। এস ব্লক মৌল 14টা, পি ব্লক মৌল 36টা, ডি ব্লক মৌল 41টা, এফ ব্লক মৌল 27টা। আবার বলো, 14, 36, 41, 27, 14, 36, 41, 27 যদি যোগ করো 118ই হবে, অবশ্যই কম হবে না, বেশি হবে না, ঠিক আছে। তার মানে এই যে এফ ব্লক মৌল, এই 27টা কিন্তু এইদিকে, এখানে 13টা করে আছে, একটা খালি বেশি। আসলে মেইলেরা গ্রুপ 3 এর অন্তর্ভুক্ত, দুইটা সিরিজ, ল্যান্থেনাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজ, সেদিকে পরে যাবো না, এখন কিছু ওগুলো নিয়ে পড়া না, ইন্টারে আসে না। তো এফ ব্লক মৌল হচ্ছে কয়টা? 27টা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আবারও বলতেছি, এস পি এফ, এই তিনটা যদি তুমি চাও ভুলেও যাইতে পারো, বা এই তিনটা জিনিস যে আসলেও আছে, তুমি ইন্টারে যদি একেবারে প্রেশার লাগে ভুলে যাইতে পারো, যে তোমার পড়তে ইচ্ছা করে না। কিন্তু কখনোই ডি ব্লকের কোনো কিচ্ছু ভোলা যাবে না। ডি ব্লকের যা আছে বইয়ে থাকুক, যেখানে থাকুক, ডি ব্লকের কোনো কিছু যাবে না। আমরা নটরডেমে পড়ে আসছি, নটরডেমের পরীক্ষায় ডি ব্লক নিয়ে অহরহ প্রশ্ন আসছে, এইচএসসি পরীক্ষায় ডি ব্লক নিয়ে আসছে, অ্যাডমিশনে ডি ব্লক নিয়ে আসছে। তো এস পি এফ থেকে প্রশ্ন দিতে স্যারদের ফ্যাসিনেশন কাজ করে না, কিন্তু ডি ব্লক নিয়ে নিবে। তাহলে ডি ব্লক মৌল কয়টা? 41টা। এস 14, পি 36, ডি 41, এফ 27। এটা বাসায় একবার পড়বা, মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে, ডান। তাইলে পর্যায় সারণী নিয়ে এই ছিল। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে পর্যায় সারণীতে মানে কি বলবো, মানে আচ্ছা আবার মুছে দে আঁকি। পর্যায় সারণীতে হচ্ছে আসলে জানি অনেকগুলা মৌল আছে বা অনেক কিছু আছে। এখন কথা হচ্ছে যে ইদানিংকালে দেখলাম 10 মিনিট স্কুলে পর্যায় সারণী একটা মুখস্থ, 118টা মৌল মুখস্থ করার প্রতিযোগিতা চলতেছে। হ্যাঁ, বেশ ভালো,
কিন্তু কথা হচ্ছে ভাই 118টা মৌল কিন্তু আমার কোনো কাজে লাগবে না, আমার মাথায় প্রেশার ছাড়া আর আলটিমেটলি কোনো কাজে লাগবে না। যদি মুখস্থ করতে চাই, যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে কি বললাম, ওই যে পর্যায় সারণীটা যে আমি আঁকাইলাম, ঠিক আছে, এই যে মানে পর্যায় সারণীটা যে আঁকানোর চেষ্টা করলাম, এই পর্যায় সারণীতে এই বরাবর কি আছে, গ্রুপ, ঠিক আছে, এই বরাবর আছে গ্রুপ। আমরা কি করতে পারি, এই গ্রুপের মৌলগুলো মুখস্থ করতে পারি। আচ্ছা, গ্রুপ 1 এত, গ্রুপ 2 এত, এইদিকে গ্রুপ 18 আছে, গ্রুপ 17 আছে, গ্রুপ 16 আছে, 15 আছে। তো এই কয়েকটা জিনিস যেগুলো পরীক্ষায় লাগবে, হ্যাঁ মুখস্থ করব, বোঝার জন্য মুখস্থ করা লাগবে, তো এই জিনিসগুলো মুখস্থ করবো। আমার কাছে ওই জিনিসটা একেবারেই মানে কেমন যেন মনে হয়েছে যে পর্যায় সারণী 118টা মৌল মুখস্থ করা, বেসিক্যালি এই জিনিসটা ঠিক আছে, কিন্তু যে জিনিস ইনফরমেশন আমার সামনেই পাওয়া যায়, গুগলে সার্চ দিলে পাওয়া যায়, এই জিনিসগুলো মাথায় রাখা একটু প্রেশার বেশি। ঠিক আছে, তোমরা যে জিনিসটা করতে পারো, এই যে এটাকে বলা হয় গ্রুপ 1, ঠিক আছে, এটাকে বলা হয় গ্রুপ 2, এটাকে বলা হয় সরি গ্রুপ 3, 4, 5, 6, 7 এরকম আছে, 14, 15, 13, 14, লাস্টে 18। এখন কথা হচ্ছে তোমরা একটু মুখস্থ করতে পারো, যেমন গ্রুপ 1-এ কি আছে, এই যে, আচ্ছা এইদিকে লিখি, সব মুছে দিই। আচ্ছা তোমাদের একটু করে দেখাই, গ্রুপ আর হয়তো পড়ানোর বেশি একটা সুযোগ হবে না, এর জন্য একটু দেখাই। দেখো গ্রুপ 1-এর কীভাবে মনে রাখতে হয়, আমি যেভাবে মনে রাখতাম, গ্রুপ 1-এর মনে রাখতাম এভাবে, হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, এইভাবে মনে রাখতাম। ঠিক আছে, হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, এটা বিভিন্ন ছন্দ পাবা, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বইতে বিভিন্ন রকম ছন্দ, বিভিন্ন ফেসবুক ক্লাসে, সব এক এক জায়গায় এক এক ছন্দ, যে যেটা মনে রাখো। গ্রুপ 1-কে মনে রাখতাম হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, ঠিক আছে, বা হাই লিনাকে রুবি কি যেন সাজাবে ফ্রান্সে, বিভিন্ন রকম ছন্দ আছে। এটা হচ্ছে গ্রুপ 1, আমাদের এগুলো মনে রাখা উচিত। গ্রুপ 1-এর মৌল হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ঠিক আছে, এরপরে গ্রুপ 2-কে বলা হয় কি ধাতু, এই যে খাম্বার মতো, বিশাল বড় খাম্বার মতো মনে রাখো, খাম্বাতে ক্ষার ধাতু। আর গ্রুপ 2 হচ্ছে এটা আরেকটু পাশে, ঠিক আছে, এটা একটু পাশে, একটু ছোট গ্রুপ, এর জন্য এটাকে বলা হয় মৃত ক্ষার ধাতু। আচ্ছা সেদিকে না যায়, হাইড্রোজেন, লিথিয়াম গেল। এই গ্রুপ 2 মনে রাখতাম যেভাবে, সেটা হচ্ছে দেখো, বিরিয়ানি, মোগলাই, কাবাব, শর্মা বাটিতে রাখো। ঠিক আছে, এটা যে যার মতো পড়ে না কেন, যে যেভাবে পড়ো কোনো সমস্যা নেই। আবার বলে দেই, বিরিয়ানি, মোগলাই, কাবাব, শর্মা বাটিতে রাখো। ঠিক আছে, বিরিয়ানি, মোগলাই, কাবাব, শর্মা বাটিতে রাখো। ঠিক আছে, লেখো লেখো, জলদি লেখো, জলদি জলদি, পেছনে যায় দেখা লাগতেছে প্যারা। আচ্ছা, গ্রুপ 1 কি, হাইড্রোজেন, লিথিয়াম, এগুলো পারো, সব পর্যায় সারণীতে আছে, একটু বলে দেই। হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, বিরিয়ানি, মোগলাই, কাবাব, শর্মা বাটিতে রাখো। গ্রুপ 3, 4 ওই জিনিসগুলো বেশি আসে না, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ওই জিনিসগুলো নিয়ে আসলে পরীক্ষায় বেশি একটা আসে না। এরপরে যে জিনিসটা আমাদের ওই যে চিপাই যায় জানা লাগে, সেটা হচ্ছে গ্রুপ 15। ঠিক আছে, গ্রুপ 15-এর মৌলসমূহ, এখন আমাকে বলতে গ্রুপ 15-কে কি বলে, গ্রুপ 16-কে কি বলে, গ্রুপ 17-কে কি বলে, প্রত্যেকটা আলাদা আলাদা একটা নাম আছে। ঠিক আছে, এইটা মনে রাখো এভাবে, যে নদীতে পানি আসে সকাল বিকাল। ঠিক আছে, নদীতে পানি আসে সকাল বিকাল। দেখো মনে রাখো, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। ঠিক আছে, বলো গ্রুপ 15 নদীতে পানি আসে সকাল বিকাল। গ্রুপ 15 কি, নদীতে পানি আসে সকাল বিকাল। তাহলে গ্রুপ 1 মনে রাখবো, হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, বিরিয়ানি, মোগলাই, কাবাব, শর্মা বাটিতে রাখো। বিরিয়ানি, মোগলাই, কাবাব, শর্মা বাটিতে রাখো, বা বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, যে যার মতো মনে রাখো, সমস্যা নাই। নদীতে পানি আসে সকাল বিকাল, নদীতে পানি আসে সকাল বিকাল, এটা একটু মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে, এরপরে গ্রুপ 16, অক্সিজেনের মৌল। ঠিক আছে, গ্রুপ 16 চালকোজেন। আচ্ছা দেখো, ওদিকে তোমরা বলো, নামটা বলো, এটা মনে রাখো। তোমরা কি এসএসসিতে পড়ে আসছো, আর এইচএসসি তো অনেকে অটো পাস, মনে রাখো, ও একটা ছেলে, ঠিক আছে, ও এসএসসিতে পড়ে। ঠিক আছে, ও এসএসসিতে পড়ে, এগুলো নাম অনেক কঠিন, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টির ফুল ফর্ম জানি না, এটাকে বলা হয় পোলেনিয়াম। আচ্ছা, যা হচ্ছে মনে রাখো, ও এসএসসিতে পড়ে। ঠিক আছে, ও এসএসসিতে পড়ে। আর লাস্ট হচ্ছে আমার গ্রুপ 17, সেটা হচ্ছে কি বলে, হ্যালোজেন মৌল। ঠিক আছে, এটা হচ্ছে হ্যালোজেন মৌল, নিষ্ক্রিয়, ঠিক আগেরটা। গ্রুপ 18 তো নিষ্ক্রিয়, ওটা জানা লাগবে, ওটা মানে জানা লাগবে, ওটা এমনি মনে থাকবে, তোমরা তো চিনো, জেনন, রেডন, আর্গন, নিয়ন, এই জিনিসগুলো তো এমনি চিনো। গ্রুপ 17 মনে রাখো, তোমার একটা বান্ধবী ফুলকলি, দেখো ফুলকলির বাড়িতে ইট আছে। ঠিক আছে, ফুলকলির বাড়িতে ইট আছে। ঠিক আছে, ফুলকলির বাড়িতে ইট আছে। ঠিক আছে, এই জিনিসগুলো একবার বাসায় পড়ো, বা ক্লাসটা আবার একটু টাইনে নিয়ে দেখো, মুখস্থ হয়ে যাবে, মাথার মধ্যে গেঁথে যাবে। আচ্ছা, এখন চলে যাবো সোজা অবস্থান্তর মৌল, এই কয়টা মনে রাখো শেষ। এখন চলে যাবো অবস্থান্তর মৌল বা ট্রানজিশন মেটালে। আচ্ছা, একটু লেখা হয়েছে, দেখি কারো কোনো প্রশ্ন আছে নাকি, বলো। আচ্ছা হ্যাঁ, এই তো এই যে বলছে 16-কে বলা হয় চ্যালকোজেন। ঠিক আছে, চ্যালকোজেন মৌল। আচ্ছা, লেখা হয়েছে, লেখো গ্রুপ 1-কে বলা হয়, এই জিনিসগুলো ভাবতে পারো যে কি পড়াইতেছে ইন্টারে, আবার এগুলো পড়ার কিছু আছে না ভাই, ইন্টারে এগুলোর থেকেও আসে, যে নিচের কোনটি, এরকমও পরীক্ষায় প্রশ্ন আসছে জাহাঙ্গীরনগরে, নিচের কোনটি গ্রুপ 15-এর মৌল নয়।
অথবা এইভাবে প্রশ্ন আসছে নিচের কোনটি চালকোজেন গ্রুপের মৌল নয়। ঠিক আছে, এই 16তে অক্সিজেন আছে, অক্সিজেন মনে করো এই অক্সিজেন দেখতে কি গোল, চালতার মতো মনে রাখো, এটা হচ্ছে চালকোজেন। শেষ, ওইদিকে না যাও। আর 17তে হ্যালোজেন এমনি জানো। এখন দেখো গ্রুপ 1 আরেকবার বলি, হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। গ্রুপ 2 বিরিয়ানি মোগলাই কাবাব শর্মা বাটিতে রাখো। গ্রুপ 15 নদীতে পানি আসে সকাল বিকাল, নদীতে পানি আসে সকাল বিকাল। গ্রুপ 16 হচ্ছে কি ও এসএসসিতে পড়ে। এটা কি ফুলকলির বাড়িতে ইট আছে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন স্ট্রেশন। ঠিক আছে, এরকম আছে। আচ্ছা, আর ওই 18 এই 5টা গ্রুপও যদি মনে রাখতে পারো এনাফ। যদি তোমার পর্যায় সারণী মুখস্থ করার এত ইচ্ছাই থাকে, ওই যে তোমরা 1 থেকে 40 পর্যন্ত পারমাণবিক ভর বা এগুলো মুখস্থ করো না, পাশাপাশি হচ্ছে এই 5টা গ্রুপের একটু মৌলগুলো মনে রেখো। অ্যাডমিশন পর্যন্ত ঢাকা ভার্সিটি বা ম্যাক্সিমাম জিনিসে এখানে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো মুছে দেই। পর্যায় সারণী নিয়ে যা ছিল, পর্যায় সারণী ইতিহাস, পর্যায় সারণীর সব কিছু পড়ানো শেষ। পর্যায় সারণীর এখন চলে যাব এস ব্লক পি ব্লক থেকে, ওইদিকে বেশি যাব না। এস ব্লক পি ব্লক ওগুলো পরের দিন পড়াবো। আজকে চলে যাব সোজা ডি ব্লক মৌলে। ঠিক আছে, সোজা চলে যাব কিসে, ডি ব্লক মৌলে। তাহলে ডি ব্লক মৌল হেডলাইন না দিয়ে হেডলাইন দাও হচ্ছে অবস্থান্তর মৌল। হেডলাইন দাও অবস্থান্তর মৌল বা ট্রানজিশন মেটাল। হেডলাইন দাও অবস্থান্তর মৌল বা ট্রানজিশন মেটাল। জলদি হেডলাইন দাও। ঠিক আছে, জলদি হেডলাইন দাও অবস্থান্তর মৌল বা কি মেটাল, ট্রানজিশন মেটাল। ঠিক আছে, আচ্ছা 73 জন ক্লাসে দেখে আস্তে আস্তে কমতেছে, 70 জন, ওরে বাপরে। আচ্ছা ঠিক আছে, দেখো এই গ্রুপে পার্টিসিপেন্ট বা ওয়াচিং বেশি হয় না। ইশতিয়াক ভাই একটা গ্রুপে কেমিস্ট্রি ক্লাস নেয়, সেই গ্রুপে ওয়াচিং 600-700 পর্যন্ত হয়ে যায়। আমি বুঝি না কেন এরকম, বা এই গ্রুপে এত সমস্যা কি, বা এই গ্রুপে আমাদের ক্লাসের মানেই মনে হয় ভালো হয় না হয়তো, সেই জন্য। যাই হোক, তারপরও এখন আমাদেরও প্রেশার চলে আসছে অনেক বেশি, ভার্সিটিতে কাজ আর কাজ। আমাদের কালকের থেকে সেকেন্ড সেমিস্টার শুরু, প্রচুর প্রেশার আমাদের এখন, প্রচুর ক্লাস, বাদ বাকি অফলাইনে অনেকগুলো পড়ানো লাগে, তো সব মিলে এখন আর সময় পাইতেছি না গ্রুপে পড়ানো। ঠিক আছে, তারপরে যদি যেটা বললাম, তোমরা কেউ যদি কেমিস্ট্রি আলাদা করে পড়তে চাও বা কিছু করতে চাও, সেটা হচ্ছে তোমরা ইসে যাও, মানে আমাকে ইনবক্সে নোট দিও যে এরকম ভাই আমরা পড়তে চাই কেমিস্ট্রি, শুধু কেমিস্ট্রি আর কিছু না, বায়োলজি না। আচ্ছা, অবস্থান্তর মৌল বা ট্রানজিশন মেটাল, সেটা কি? ডি ব্লক মৌল কি? আমরা জানি ডি ব্লক মৌল হচ্ছে যদি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের লাস্টে দেখতে পারি যে সেটা ডি উপস্তরে গেছে, সেটাকে আমরা বলি ডি ব্লক মৌল। ঠিক আছে, কি মৌল? ডি ব্লক মৌল। 4টা রুমে ভাগ করছে, এস রুম, বি পি রুম, ডি রুম, এফ রুম। তো আমরা এখন পড়বো ডি রুম নিয়ে। সেই ডি রুমের মধ্যে বা ডি ব্লক মৌলের মধ্যে এক প্রকারের মৌল আছে যাদেরকে বলা হয় অবস্থান্তর মৌল। ঠিক আছে, এখন অবস্থান্তর মৌলের সংজ্ঞা কি? অবস্থান্তর মৌলের সংজ্ঞা হচ্ছে, লেখো, এই সংজ্ঞাটা প্রচুর আসে যে অবস্থান্তর মৌল কাকে বলে, প্রচুর, একটা হাই ভোল্টেজ ক, এই যারা ঢাকা ভার্সিটি রিটেন দিবে তাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা সংজ্ঞা চলে আসতে পারে। আচ্ছা, অবস্থান্তর মৌল কি? অবস্থান্তর মৌল লেখো, যদি কোনো ডি ব্লক মৌলের, লেখো দ্রুত, যদি কোনো ডি ব্লক মৌলের সুস্থির বা কি বলে স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে, যদি কোনো ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে, যদি কোনো ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে অতে অবস্থান্তর, অতে মনে রাখো অপূর্ণ, এই ওয়ার্ডটা মনে রাখতে হবে, অতে অবস্থান্তর, অতে অপূর্ণ। ঠিক আছে, মনে রাখতে হবে কিন্তু, অতে অবস্থান্তর, অতে অপূর্ণ, অতে অবস্থান্তর, অতে অপূর্ণ। বারবার বলতেছি, অপূর্ণ কি? অপূর্ণ ডি অরবিটাল থাকে। ঠিক আছে, যে সকল ডি ব্লক মৌল স্থিতিশীলের ক্ষেত্রে অপূর্ণ ডি অরবিটাল থাকে। আমাকে বলো অপূর্ণ ডি অরবিটাল মানে কি? আমরা জানি ডি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 10টা। এখন বলো পূর্ণ মানে কি? 10টায় থাকে। শূন্য মানে কি? কিছুই নাই। আর অপূর্ণ মানে কি? অপূর্ণ মানে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, এটুক তো বুঝো। 10 মানে পূর্ণ, ডি ব্লক পূর্ণ। শূন্য মানে কি? ডি ব্লক শূন্য, কিচ্ছু নাই। আর ডি ব্লক অপূর্ণ মানে পূর্ণ নয় কিন্তু শূন্য মতো নয়, পূর্ণ নয় কিন্তু শূন্য নয়, কিছু না কিছু আছে। তার মানে 1 থেকে 9-এর মধ্যে আছে, এবং এটা সংখ্যা হচ্ছে D1 থেকে D9, মানে এরকম একটা ইলেকট্রন বিন্যাস থাকতে পারে। ওই যে আমি শুরুতে দেখাচ্ছিলাম স্ক্যান্ডিয়ামের কত ছিল? D1। হ্যাঁ, D1 থাকতে পারে, সমস্যা নেই। আবার জিঙ্কে মেবি D6 থাকবে, সরি আয়রনে D6 থাকবে। তো এরকম মানে অপূর্ণ, পূর্ণ না আবার শূন্য না, অপূর্ণ ডি অরবিটাল বা অপূর্ণ ইলেকট্রন বিন্যাস থাকে, তাকেই বলা হয় অবস্থান্তর মৌল। ডট 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 দাও, তাকেই বলা হয় অবস্থান্তর মৌল। ঠিক আছে, আচ্ছা আরেকবার বলি, অবস্থান্তর মৌল কাকে বলে? অবস্থান্তর মৌল তাকেই বলে যদি কোনো ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে অপূর্ণ ডি অরবিটাল থাকে বা অপূর্ণ
যে ইলেকট্রন থাকে তাকে বলা হয় ডি ব্লক মৌল, বা সরি তাকে বলা হয় অবস্থান্তর মৌল। তাকে কি মৌল বলা হয়? অবস্থান্তর মৌল। যেমন একটা কথা বলছি, স্থিতিশীল আয়ন বা সুস্থির আয়ন বা পরিপূর্ণ আয়ন, জিনিসটা কি? ধর একটা এক্সাম্পল দেয়, ফেরাম, আয়রন। আয়রনের এক্সাম্পল যদি দেই, ধর আয়রনের পারমাণবিক সংখ্যা তো 26, এখন 1s2 2s2 ওইসব লিখতে না লিখে আমি একবারে আর্গন লিখি। আর্গন দিয়ে তো বুঝো, আর্গন মানে কি? 18। আর্গনের মধ্যে 18 আছে, আর্গন হচ্ছে 18, একবারে শর্টকাটে লিখলাম। এরপরে হচ্ছে দুইটা মৌল 20 আর 26, 3d6। তাহলে ওই যে 1s2 2s2 2p6 3s2 এভাবে ভাঙে ভাঙে লেখো, তারপর 4s2 3d6। আচ্ছা, এটা কিসের ইলেকট্রন বিন্যাস? আয়রন। এখন আয়রনের ইলেকট্রন বিন্যাসে আমরা আয়রন 2+ থাকতে পারে, ফেরাসও থাকতে পারে, ফেরিকও থাকতে পারে, ঠিক আছে? তো ধরো আমি Fe2+ নিয়ে চিন্তা করি, Fe2+ এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি হবে? আর্গন তো আর্গন। আমরা জানি ইলেকট্রন যখন বের হয় সর্ববহিঃস্থ শক্তিস্তর থেকে বের হয়। এখানে সর্ববহিঃস্থ শক্তিস্তর কোনটা? 4s2। তাহলে এখান থেকে ইলেকট্রনটা চলে যাবে, চলে গেলে 4s0 হয়ে গেল, থাকে 3d6। এটা কি? এটা হচ্ছে আয়রনের সুস্থিরের ইলেকট্রন বিন্যাস। আয়রনের যে স্থির অবস্থা, আয়রনের স্থির অবস্থা ইলেকট্রন বিন্যাস শেষ, প্রথম ধাপ শেষ। এরপরে বলছে যদি এই সুস্থিতি বিন্যাসে ডি অরবিটালটা অপূর্ণ থাকে। দেখো ডি অরবিটালে কি 10টা আছে? না। ডি অরবিটালে কি 0টা আছে? না। কয়টা আছে? 6টা। তার মানে ডি অরবিটাল অপূর্ণ, পূর্ণ না। সুতরাং এটা হচ্ছে অবস্থান্তর মৌল। এটা কি মৌল? অবস্থান্তর মৌল। তাহলে আমাকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, অনুধাবনে প্রায় আসে, ফেরাস একটি অবস্থান্তর মৌল, বা সরি আয়রন একটি অবস্থান্তর মৌল, ব্যাখ্যা করো। পারবা? পারবা নাকি পারবা না? বলে দিবে টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম। ক্রোমিয়াম একটি অবস্থান্তর মৌল, ব্যাখ্যা করো। তাহলে জাস্ট ইলেকট্রন বিন্যাসটা লিখবো, ইলেকট্রন বিন্যাস লিখে তাদের আয়নের ইলেকট্রন বিন্যাস লিখবো, আয়নের ইলেকট্রন বিন্যাস লিখে দেখাবো যে না, তাদের ডি অরবিটালে ইলেকট্রন পূর্ণ নাই, অপূর্ণ আছে, অপূর্ণ। 6টা থাকার কথা, বেটা 10টা। তো এগুলো কোয়ান্টাম সংখ্যা চ্যাপ্টারে আমি আমার গ্রুপে পড়াইছি। আচ্ছা যাই হোক, তো এই 3d6 হচ্ছে খুবই ভালো, বুঝলাম 3d6 মানে অপূর্ণ। এখন দেখো, আমাকে বলতে পারো ভাইয়া, একটা ক্লাসে যখন স্টুডেন্ট থাকে, সব এই যে তোমরা যারা আছো প্রত্যেকটা কি পড়াশোনা ঠিক মতো করো না? তার মানে দু একটা স্টুডেন্ট থাকবে অ্যাবনর্মাল, মানে ওরা হচ্ছে কোনো কথা শুনবে না, ওরা হচ্ছে স্যার যা বলবে তার উল্টা কাজ করবে। অর্থাৎ 10টা ছেলে যদি নেই, 2-3টা ছেলে থাকবে একটু যারা পাকনামি করবে। সেরকম একটা পাকনা মৌল হচ্ছে, একটা উদাহরণ দেয় স্ক্যান্ডিয়াম। আমরা জানি স্ক্যান্ডিয়ামের সংখ্যা কত? 21। স্ক্যান্ডিয়ামের সংখ্যা হচ্ছে 21। তো স্ক্যান্ডিয়ামকে যদি ভাঙি, স্ক্যান্ডিয়াম হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6, ভুল না করি 4s2 3d1, ঠিক আছে? শেষ। এখন স্ক্যান্ডিয়াম তো 21, এখন জানি 18, আর্গন হচ্ছে 18, আর এটা 21। আমরা কি জানি? প্রত্যেকটা মৌলই চাই সুস্থির হইতে, নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। তো ভাই আমারে বলো, 21-এর পূর্ববর্তী নিষ্ক্রিয় কোনটা? 18। তার মানে সেই ইলেকট্রন কয়টা ছাড়বে? 3টা। বুঝতে তো পারতেছে যে 3টা ইলেকট্রন ছাড়বে, তার মানে তার স্থিতিশীল আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। এটার ইলেকট্রন বিন্যাস করলে কত হয়? যা আছে যা আছে যা আছে তাই। দেখো আমরা কি বলছি? ইলেকট্রনটা চলে যাবে, 3টা ইলেকট্রন যাবে। তো যাওয়ার সময় কোথা থেকে যাবে? সবচেয়ে বাইরের স্তর কোনটা ছিল? 4s2, 2টা চলে গেল, আরও তো একটা যাওয়া লাগবে, এটাও চলে যাবে। তার মানে এই 2টা নাই হয়ে গেল, এই 2টা নাই হয়ে গেল। নাই হয়ে আমি ধরো এখানে লিখে দিলাম 3d0। এখন আমাকে বলো ভাই, 3d0, ঠিক আছে 3d0, এখন আমাকে বলো 3d0 যে লিখলাম, এটা কি পূর্ণ না অপূর্ণ? এটা তো পূর্ণ অপূর্ণ কিছুই না, এটা তো অপূর্ণ না, এটা হচ্ছে শূন্য। আমার তো এটা কথা ছিল না, আমাকে বলছে D1 থেকে 9 থাকতে হবে, এখানে কত? শূন্য। তার মানে স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয়। এই প্রশ্নটার পরীক্ষায় প্রচুর প্রচুর আসে যে স্ক্যান্ডিয়াম কেন অবস্থান্তর মৌল নয়, ঠিক আছে? এই প্রশ্নটা আচ্ছা 55 জনে চলে আসছে, সাবাস, সমস্যা নাই। আচ্ছা, শেষ পর্যন্ত যে কজন থাকবে ওই কজনে আমি দেখব। আচ্ছা, সেটা হচ্ছে কি স্ক্যান্ডিয়াম কি 3+। স্ক্যান্ডিয়ামের 3+-এ যদি ইলেকট্রন বিন্যাস করি, লাস্টে কি পাই? 3d0। 3d0, তার মানে বলো এটা কি ডি অরবিটাল পূর্ণ না শূন্য? শূন্য। তার মানে এটা কিছুই নাই। সুতরাং স্ক্যান্ডিয়াম কোনো, কি বলবো, দ্বীপ অবস্থান্তর মৌল নয়। তার মানে ওই যে একটা প্রশ্ন না, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, সেম জিনিস এই প্রশ্নটা পরীক্ষা আসে। সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কোনো সন্দেহ নাই। সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয়। যেমন স্ক্যান্ডিয়াম একটা কি মৌল? ডি ব্লক মৌল, কিন্তু এটা অবস্থান্তর নয়। এই প্রশ্নগুলো নিজে নিজে প্র্যাকটিস করবে, আশা করি পারবা। আর যদি তোমরা জিঙ্ক 2+-এর ইলেকট্রন বিন্যাস করো, জিঙ্ক 2+-এর ইলেকট্রন বিন্যাস করলেও দেখবা এরকম 4s0 3d10। জিঙ্কের পারমাণবিক সংখ্যা তো 30 জানো, ওই যে 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, এখানে 4s2 থাকে, সেই 2টা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে হয়ে যায় 3d10। আমাকে বলো এটাতে কি ইলেকট্রন অপূর্ণ আছে?
নাই। ইলেকট্রন কি আছে? পূর্ণ। 3d10, আমার তো পূর্ণ দরকার নাই, তার মানে এইটাও অবস্থান্তর মৌল নয়। তার মানে ওই যে আমি ডি ব্লক মৌলের চিত্র আঁকছিলাম বা ওই যে ছবিটা একটা আঁকানোর চেষ্টা করছিলাম, সেই ডি ব্লক মৌল হচ্ছে মানে সরি অবস্থান্তর মৌল। ডি ব্লক মৌল কিন্তু সবগুলো, ওই যে 21, 22, 23, 24, 25, 26 ম্যাক্সিমামই ডি ব্লক মৌল। কথা হচ্ছে এদের মধ্যে ওই গ্রুপটার মধ্যে দুইটা জিনিস ডি ব্লক মৌল না, এবং ওই জিনিসটা প্রচুর প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। খাতায় বক্স করো, এরকম বক্স করো, বক্স করে লেখো স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক অবস্থান্তর মৌল নয়। লেখো স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও, স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও এরা অবস্থান্তর নয়, ট্রানজিশন মেটাল নয়, ঠিক আছে? অবস্থান্তর ধাতু নয়, অবস্থান্তর নয়, ঠিক আছে? তাহলে এই লাইনটা খুবই খুবই একবার বক্স করে লেখো যে স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক ডি ব্লক হওয়া সত্ত্বেও অবস্থান্তর মৌল নয়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সাদি বলতেছে ওর পছন্দের একটা চ্যাপ্টার। হ্যাঁ, সবারই পছন্দের চ্যাপ্টার হবে, কোনো সমস্যা নাই। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, তাইলে সবার আজকের পরের থেকে সবার এটা ফেভারিট ক্লাস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, 56 জন আছে। সেটা হচ্ছে কি স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক লেখো, স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক ডি ব্লক হওয়া সত্ত্বেও অবস্থান্তর নয়। এটা প্রচুর প্রচুর আসে যে কোনটি অবস্থান্তর মৌল নয়। স্ক্যান্ডিয়াম জিঙ্ক তোমরা কি করো, বসে বসে বাইর করো। ভাই সব কিছু বের করা লাগবে না, কিছু কিছু জিনিস মুখস্থ করা লাগবে, কিছু ভালো মতো। যেমন তোমরা একটা ম্যাথ পারতে হলেও তো ভাই a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তো মুখস্থ করা লাগে। তো এই জিনিসগুলো যদি মুখস্থ করো তাহলে পড়াটা ইজি হয়ে যাবে। কিন্তু মুখস্থ করবো কম, বুঝবো বেশি। আচ্ছা, তাহলে কি স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক ডি ব্লক হওয়া সত্ত্বেও অবস্থান্তর নয়, এই দুইটা জিনিস ভোলা যাবে না। কি কি? স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও অবস্থান্তর নয়। এখন আসি অবস্থান্তর মৌলের ধর্ম নিয়ে। এখন আসি অবস্থান্তর মৌলের ধর্ম। জানি এরা হচ্ছে একটু ব্যতিক্রম, অবস্থান্তর মৌলের একটু ব্যতিক্রম, তাইলে এদের ধর্ম নিয়ে জানা লাগবে। এরা হচ্ছে অন্য রকমের স্টুডেন্ট। আচ্ছা, হেডলাইন দাও অবস্থান্তর মৌলের ধর্ম। হেডলাইন দিবা কি? অবস্থান্তর মৌলের ধর্ম, ঠিক আছে? প্রপার্টিজ অফ ট্রানজিশন মেটাল। যারা ভার্সানে আছে ওদের জন্য ইংলিশ টার্মগুলো বলে দিতেছি যাতে সুবিধা হয়। আচ্ছা, কারণ আমার অফলাইনে ইংলিশ ভার্সান মানে বাংলা ভার্সান মিলে পড়ে, তো তাই একটু আর কি পড়ানো লাগে। সরি। তো অবস্থান্তর মৌলের ধর্ম কি? খাতায় হেডলাইন দাও এবং এইটার পাশে গায়ের যত শক্তি মন চায় স্ট্যান্ড হয়। এবং আমি একেবারে বলে দিতেছি এটা 100% পরীক্ষায় আসবেই। যারা এইচএসসিতে আসো তারা তো আসবে, যারা অ্যাডমিশনে আসো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে ইয়ারে থাকো, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার, প্রত্যেকে ইয়ারে আসবে অবস্থান্তর মৌলের ধর্ম বা বৈশিষ্ট্য। অবস্থান্তর মৌলের ধর্ম 100%। সৃজনশীলে তো আসবেই, অ্যাডমিশনে আসবে, একেবারে গ্যারান্টি লিখে রাখো 100% আসবে, মানে আসবেই, একেবারে মানে কোনো মিস নাই। একেবারে এটা কি বলতে পারো, মানে কোশ্চেন আউট করে দিলাম যেটা আসবে, এটা প্রত্যেকে জানে যে আসবে। তারপরও তোমরা এটা বুঝো না, পড়ো না। তোমরা কি করো, আনইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে বেশি পড়ো। ভাই সংকরায়ন পড়াইতেছে, একজন প্রশ্ন করবে ভাই D3 sp3 এই সংকরায়ন হলে কি হবে? আরে ভাই তুই এসপি সংকরায়নই তুই বোঝ না, এসপি সংকরায়নটা একটু ভালো মতো পড় না। তার আনইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে বেশি জানার আগ্রহ। কী হবে, আনইম্পর্টেন্ট জিনিসগুলো জানতে জানতে ইম্পর্টেন্ট জিনিসগুলো ভুলে যাব। কারণ আমার তো আলটিমেটলি পরীক্ষাই পারা লাগবে, ঠিক আছে? এরকম আমার অনেক ফ্রেন্ড আছে যারা অনেক হিউজ ভাস্ট জানে, কিন্তু তাদের আউটপুটটা অনেক কম, ঠিক আছে? এই জিনিসগুলো যাতে না হয়। আচ্ছা দেখো, এখন আসে আমার ট্রিকে। অবস্থান্তর মৌল লিখতে কয়টা লেটার লাগে? 1 2 3 4 5। আবারও বলতেছি, অবস্থান্তর 1 2 3 4 5। অবস্থান্তর লিখতে কয়টা লেটার লাগবে? 5টা। তাহলে এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য ঠিক 5টা। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কয়টা? 5টা। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কয়টা? 5টা। আবারও বলতেছি, অবস্থান্তর লিখতে কয়টা লেটার লাগে? 5টা। অবস্থান্তর লিখতে কয়টা লেটার লাগে? ঠিক আছে, বলো। অবস্থান্তর মৌল বা অবস্থান্তর লিখতে, এই ওয়ার্ডটা লিখতে কয়টা বর্ণ লাগে? 5টা। তার মানে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কয়টা? 5টা। ভোলা যাবে না, তোমার নাম ভুলে যাও, আপত্তি নেই, কিন্তু অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য 5টা ভোলা যাবে না। নাম্বার 1 হচ্ছে, বই যদি খুলো, রঙিন যৌগ গঠন বা ফর্মেশন অফ কালারফুল কম্পাউন্ড। রঙিন যৌগ গঠন, ঠিক আছে? এটাকে কি বলা হয়? রঙিন যৌগ গঠন। এরপরে রঙিনের জায়গায় বাদ দিয়ে এরা একটু স্টুডেন্টগুলো মানে ধরো, এরা হচ্ছে কিসের মতো? এরা হচ্ছে ধরো মানে মানে কি বলো এটাকে, পিছনের সারির স্টুডেন্ট, যেটাকে বলে ব্যাক বেঞ্চার। ব্যাক বেঞ্চাররা কি করবে দেখবেন, অনেক কালারফুল হয়ে আসে, সানগ্লাস পরে, তো রঙিন যৌগ গঠন। তারপর ওরা কি অনেক বেশি জটিল হয় না, মানে টিচার ওদের কন্ট্রোল করতে পারে না। তাহলে এর পরেরটা লেখা হচ্ছে জটিল যৌগ গঠন। লেখো জটিল যৌগ গঠন। এরপরে বলো,
এরা কি করে, এরা একজন আরেকজনের সাথে বেশি বেশি লাইগে থাকতে চেষ্টা করে না। মানে কি করবা দেখবা, মানে ব্যাক বেঞ্চার 4-5 জন মিলে একসাথে গাদাগাদি করে বসে, তার মানে কি তারা একসাথে হয়ে যাবে। সেটাকে বলে হচ্ছে চুম্বকত্ব ধর্ম প্রদর্শন। এটাকে বলে কি চুম্বকত্ব ধর্ম প্রদর্শন। ঠিক আছে, প্যারাচুম্বক, ডায়াচুম্বক, ফেরোচুম্বক, এরকম বিভিন্ন জিনিস আছে, পরে পর্বনে। রঙিন যৌগ গঠন, জটিল যৌগ গঠন, চুম্বকত্ব ধর্ম। এরপর আমাকে বলো, যারা ব্যাক বেঞ্চার অনেক ফাজিল টিচাররা কি করে, মানে তারা কথাই শুনে না, তারা হচ্ছে কি করে একটু পর পর সিট চেঞ্জ করে। ওদের যদি ফার্স্ট বেঞ্চে বসাও একটু পরে চলে যাবে লাস্ট বেঞ্চে, তার মানে কি তাদের সিটটা পরিবর্তনশীল। তাহলে এটা লেখো পরিবর্তনশীল। কি পরিবর্তনশীল? পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। কি প্রদর্শন করে? পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে, বা পরিবর্তনশীল জারণ ধর্ম প্রদর্শন করে। ঠিক আছে, আর এরপর বলো, পুরা ক্লাসের মধ্যে তাদের কি অনেক বেশি প্রভাব থাকে, মানে প্রভাবশালী। ওই যে বলে না লাস্ট বেঞ্চের গুলা প্রচুর মারামারি করে, যে কোনো জ্ঞানজামে তারা থাকে, তার মানে কি প্রচুর প্রভাবশালী। সে প্রভাবশালীতে কিসের উপর প্রভাবশালী? বিক্রিয়ার উপর প্রভাবশালী। তার মানে এরা হচ্ছে প্রভাবন ধর্ম প্রদর্শন করে। প্রভাবন ধর্ম, ক্যাটালাইটিক ধর্ম, প্রভাবন ধর্ম প্রদর্শন করে। কি ধর্ম প্রদর্শন করে? প্রভাবন ধর্ম প্রদর্শন করে। তাহলে আমার সাথে সাথে আবারও বলো, অবস্থান্তর মৌল লিখতে কয়টা লেটার লাগে? অবস্থান্তর মৌল লিখতে 4টা লেটার লাগে। কয়টা লেটার লাগে? 4টা। নাম্বার, তাহলে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কয়টা? 5টা। খুবই 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 ইম্পর্টেন্ট, খাতার উপর ইনফিনিট স্টার দাও যে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কয়টা? 5টা। নাম্বার 1 হচ্ছে, চিন্তা করো, এদের চিন্তা করবা কি অবস্থান্তর, তার মানে এরা হচ্ছে ব্যাক বেঞ্চার। ঠিক আছে, মনে রাখো এরা হচ্ছে কি ব্যাক বেঞ্চার। তাহলে আমাকে বলো, ব্যাক বেঞ্চাররা কি হয়? অনেক বেশি রঙিন হয়, কালারফুল, দেখবা সানগ্লাস পরে আসে, রং চং মাখে আসে। তার মানে কি তারা হচ্ছে কি রঙিন যৌগ গঠন করবে, রঙিন যৌগ। এরপরে এরা কি টিচারদের সাথে একটু জটিল ব্যবহার করবে, বা এদের একটু কন্ট্রোল করা জটিল। সেখান থেকে মনে রাখবে এরা হচ্ছে জটিল যৌগ প্রদর্শন করে, বা জটিল যৌগ গঠন করে। এরপর কি, এরা একজন আরেকজনের সাথে সারাদিন লাইগা থাকতে চায়। ঠিক আছে, মানে এদের কোনো কাম কাজ নাই, সারাদিন একজন আরেকজনের সাথে লাইগা থাকবে। তার মানে কি এরা চুম্বকত্ব ধর্ম প্রদর্শন করবে, বা ম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে। 3 ধরনের চুম্বকত্ব ধর্ম: ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, পরে পড়াবো। এরপর কি তারা অনেক বেশি সিট চেঞ্জ করে, পরিবর্তন করে, তার মানে পরিবর্তনশীল জারণ প্রদর্শন করে। লাস্ট, তারা অনেক প্রভাবশালী মানুষ, তার মানে প্রভাবন ধর্ম প্রদর্শন করে। তাহলে এই 5টা ধর্ম অবশ্যই অবশ্যই মনে রাখবো। নাম্বার 1, অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে। অবস্থান্তর মৌল জটিল যৌগ গঠন করে। অবস্থান্তর মৌল চুম্বকত্ব ধর্ম প্রদর্শন করে। অবস্থান্তর মৌল পরিবর্তনশীল জারণ প্রদর্শন করে। অবস্থান্তর মৌল প্রভাবন ধর্ম প্রদর্শন করে। বুঝছো না কি না? ঠিক আছে, না বোঝার কিছু নাই, এখন তো সবই থিওরিটিক্যাল পড়াইতেছি, না বোঝার কিছু সুযোগ নাই। তার মানে এই 5টা জিনিস পরীক্ষায় কিভাবে আসবে? পরীক্ষায় আসবে হচ্ছে নিচের কোনটি অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য, যে কোনো একটা দিয়ে দিবে, অথবা নিচের কোনটি অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, এই 3টা দিয়ে দিবে। আরেকটা দিয়ে দিল ধরো পরিবর্তনশীল না দিয়ে লিখলো যে স্থির জারণ মান প্রদর্শন করে, তাহলে বুঝবো যে ওটা হবে না, ওইটাতে রাইট দিব। তাহলে এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। আর যে সৃজনশীল আসে কি দিবে? গতে দিবে অবস্থান্তর মৌল চেনা লাগবে, বলবে ওই উদ্দীপকের উল্লেখিত গয়ের বৈশিষ্ট্যগুলো লেখো। এই 5টা বৈশিষ্ট্য লিখলে 3-এ 3 পাওয়া যাবে। একটু ব্যাখ্যা করবা, 3-এ 3 পাবা। অধিকাংশ সময় 1টা বা 2টা আসে, ম্যাক্সিমাম আসে না। খতে দিতে পারে যে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলো লেখো। এইবার যারা ঢাকা ভার্সিটিতে আসো, ঢাকা ভার্সিটির রিটেন, ঢাকা ভার্সিটির জন্য এইটা একেবারে ফরজ। আমি কেন জানি আমার মনে হইতেছে এই বছর এটা আসবে। ঠিক আছে, আমার কেন জানি মনে হইতেছে এই বছর যেহেতু রিটেন দিছে এবং রিটেনের নাম্বারও বাড়াইছে, আমার মনে হইতেছে এই বছর অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য লিখতে বলবে। শিওর, আমি কেন জানি আমার মনে হইতেছে, আমার সিক্স সেন্স বলতেছে। আচ্ছা, তাহলে অবস্থান্তর মৌলের ধর্ম কি কি? রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে, চুম্বকত্ব ধর্ম প্রদর্শন করে, পরিবর্তনশীল জারণ প্রদর্শন করে, প্রভাবন ধর্ম প্রদর্শন করে। আচ্ছা, আজকে বেশি পড়বো না, আজকে জাস্ট ফার্স্টেরটা পড়বো। রঙিন যৌগ গঠন করে। দেখি তারা তো অনেক বেশি কালারফুল, কেন এত কালারফুল? তাহলে হেডলাইন দাও রঙিন যৌগ গঠন। দেখি কারো কোনো প্রশ্ন আছে নাকি। বলছে যোজনী এবং জারণ সংখ্যা। আরে যোজনী আর জারণ সংখ্যা এগুলো অধ্যায় 3, মানে সেকেন্ড পেপারে অধ্যায় 3-এ গেলে পড়ানো হবে। এগুলো এখন কিছু না, এখন যোজনী এগুলো আবার পড়াবো। এগুলো 9-10-এ পড়ে আসছে, তারপর আবার পড়ে আসবো যোজনী কি, জারণ সংখ্যা কি। এগুলো ইজি জিনিস, এগুলো নিয়ে তো প্যারা খাওয়ার কিছু না, একেবারে ইজি। এগুলো না পারলেও কিছু যায় আসবে না, আপাতত পারা লাগবে, কিন্তু একটু পরে শিখলেও সমস্যা নেই যে এখনই শিখতে হবে, এখন না শিখলে মরে যাবো, তাও না। আচ্ছা, তাহলে হেডলাইন কি দাও? কালারফুল কম্পাউন্ড ফর্মেশন বা রঙিন যৌগ গঠন। ঠিক আছে, হেডলাইন দাও রঙিন যৌগ গঠন। হেডলাইন দাও রঙিন যৌগ গঠন। ঠিক আছে, আবারও বলতেছি, যারা যারা হয়তো কেমিস্ট্রি আলাদা ব্যাচে পড়তে চায়, আমার একটা আলাদা ব্যাচ খোলা হইতেছে, সেই ব্যাচে যারা যারা পড়তে চাও তারা একটু ক্লাসটা শেষেই ইনবক্সে একটা মেসেজ দিও। ঠিক আছে, কারণ ধরে এখানে তো সব চ্যাপ্টার ধরে ধরে পড়ানো সম্ভব না, বা প্রত্যেক দিন না, ওইখানে যে কোনো সময় লাইভে আসতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো দেখো রঙিন যৌগ গঠনের ক্ষেত্রে কি জিনিস, এটা একটু ডিটেলস পড়ায়।
এটা পড়ায় শেষ। সেটা হচ্ছে দেখো রঙিন রঙিন যৌগ গঠন। আচ্ছা তোমরা তো গুণগত রসায়ন পড়ে আসছো, গুণগত রসায়নে একটা টার্ম পড়ে আসছো বর্ণালী, ঠিক আছে? বর্ণালী, স্পেকট্রাম, স্পেকট্রাম, বর্ণালী পড়ে আসছো। বর্ণালী কি ছিল? বর্ণালীর সংজ্ঞা বলি, এইটা হচ্ছে একটা প্রিজম, ঠিক আছে? এটা হচ্ছে চিন্তা করো একটা প্রিজম, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রিজম। প্রিজমের মধ্যে দিয়ে যদি সূর্যের সাদা আলোকরশ্মি প্রবেশ করানো হয় তাহলে সে 7টা বর্ণর এরকম একটা বিচ্ছুরণ দেখাবে। সেটা কি কি আমরা জানি, বেনিয়া সহ কলা, ঠিক আছে? বেনিয়া সহ কলা, তার মানে কি বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই জিনিসগুলো জানি। একটা প্রিজম, এই প্রিজমের মধ্যে দিয়ে যদি পাঠাই তাহলে 7টা জিনিস দেখতে পাবো। 7টা জিনিসের সমারকে একত্রে কি বলা হইতেছিল? স্পেকট্রাম বা বর্ণালী। আচ্ছা এটা গুণগত রসায়নে পড়ছে, আমি ক্লাস নিয়েছি এই গুণগত রসায়নের উপর ক্লাস আমারই আছে, স্কুল অফ হিডেন ট্যালেন্টে পাওয়া যাবা। বর্ণালীর উপর ইন অ্যান্ড অ্যাভারেজ, রিডবার্গ সমীকরণ, বর্ণালীর ম্যাথ, কোনটা ডেস্টিনেশন কোনটা সোর্স, এভরিথিং পড়ানো শেষ। ওখান থেকেও প্রশ্ন আসবে, আজকে যা পড়াইতেছে এখান থেকেও প্রশ্ন আসবে। সেটা হচ্ছে কি রঙিন যৌগ গঠনের ক্ষেত্রে ধরো এটা একটা কালার, তো এটা হচ্ছে একটা কালার বেগুনি নীল। কথার কথা দেখো কি দেখাবো, এখানে একটা কালার, এই মার্কারের কালার কি? এই মার্কারের কালার হচ্ছে সবুজ। কোনো বস্তু থেকে মানে কি বলবো এটাকে, এই যে কালার সবুজ কিভাবে দেখতেছো? তোমাদের চোখ থেকে কি আলো এখানে আসতেছে, না এইখান থেকে আলো যাইতেছে? আমরা জানি এইখান থেকে বা বস্তু থেকে আলো আমাদের চোখে আসে। তাহলে কথা হচ্ছে যে এই মার্কারটার রং কি? নীল দেখতেছি, এটার রং সবুজ। খেয়াল করো এই মার্কারটার রং দেখতেছি নীল, এটা সবুজ। এখন এটাকে কেন নীল দেখতেছে, এটাকে কেন লাল দেখতেছে না বা কালো দেখতেছে না, অথবা এটাকে কেন সবুজ দেখতে অন্য কিছু দেখতেছে না? কথা হচ্ছে এইখানে যখন নীল দেখতেছো, তখন মানে এই নীল বর্ণটা মানে অনেক বর্ণ ছিল, শুধুমাত্র নীল বর্ণটাই সে বিকিরণ করতেছে, বাদ বাকি বর্ণ নিজের মধ্যে শোষণ করে নিছে। এই 7টার বর্ণে বে নি আসহ কলা, বে আসহ কলা, এই সব কটা সে নিজের মধ্যে শোষণ করে নিছে, নিয়ে শুধুমাত্র নীলটাই ছেড়ে দিতেছে বা বিকিরণ করতেছে। আমরা জানি বিকিরণ বর্ণালীটা চোখে দেখা যায়, এই নীলটাই শুধু আমরা দেখতেছি। অর্থাৎ আমি যদি এটাকে ঘুরাই তুমি দেখতে পারবা যে এটা নীল ঘুরতেছে, নীল রঙের। তার মানে কি এই নীল আলোটা তোমাদের চোখে আসতেছে। সেম জিনিস সবুজ কি করছে, বাদ বাকি সবগুলাকে, এই যে আসমানি, নীল, বেগুনি, হলুদ, কমলা, লাল, সবগুলাকে শোষণ করছে, কিন্তু সবুজটা শোষণ করতে পারে না, সেটা ছেড়ে দিছে এবং সেটা আমাদের দৃশ্যমান হয়েছে। এখন বলো কালো, কালো মানে কি? কালো মানে হচ্ছে কি জানো, সে মানে সব রকমের আলো শোষণ করে নিছে, ঠিক আছে? কালো মানে হচ্ছে কি সব কিছু শোষণ করে নিছে, যে কয়টা আছে সব কয়টাই শোষণ করে নিছে। তার মানে কি এখানে বর্ণের অভাব, বর্ণের অভাব মানে কি কালো রং। এটা একটু বেসিক জিনিস পড়াইতেছি। আচ্ছা সাদা কি আছে? এই বোর্ডটাই তো সাদা, চিন্তা করে এই বোর্ডটা সাদা কেন দেখতেছি বলো তো? কারণ কি? কারণ হচ্ছে এই বোর্ডটা কি করছে, কোনো কিচ্ছুই শোষণ করে নাই। বোর্ডটা কি করছে, বোর্ডের উপর আমরা, বোর্ডের উপর আসলে কি হয়, বোর্ড থেকে অনেকগুলো কালার বের হয়। এটা ধরো একটা বোর্ড, এই বোর্ড থেকে 7টা কালার বের হইতেছে, বেনি আসহ কলা, কিন্তু আমরা বোর্ডটা দেখতেছি সাদা। কারণ কি? কারণ যদি 7টা কালার একত্রে বের হয় আমাদের ব্রেন সেটাকে সাদা হিসেবে চিহ্নিত করে বা হোয়াইট। তোমার হয়তো এই কথাটা বিশ্বাস না হইতে পারে, তোমরা কি করবে, একটা খাতার একটা পেজ ছিঁড়বা, খাতার একটা পেজ ছিঁড়বা এরকম, এটাকে বলা হয় কি জানো, নিউটনস, কি জানো এটাকে বলে, নিউটনস কালার রিং। কি করবে, একটা খাতার পেজ ছিঁড়বা, গোল্লা একটা পেজ ছিঁড়বা, মাঝখানে ফুটা করবা, ফুটা করে খাতার এরকম ভাগ করবা 7টা, 1 2 3 4 5 6 7। আচ্ছা 7টা ভাগ করলা, ভাগ করে বেনি আসহ কলা মানে কি, বেনি আসহ কলা মানে কি, এই একটু এক ভাগে করবা বেগুনি কালার, এক ভাগে নীল কালার, মানে কালার পেন্সিল দিয়ে এক ভাগে আসমানি, এক ভাগে সবুজ, হলুদ, কালা। এরপর কি করবা, মাঝখানে আঙ্গুল দিয়ে বা বড় কিছু দিয়ে এটাকে ঘুরাবা, অনেক জোরে ঘুরাবা, মানে এরকম জোরে ঘোরানোর চেষ্টা করো, দেখবা সেটাকে তুমি সাদা দেখতেছো। তুমি আর এটা রং বেগুনিও দেখবা না, নীলও দেখবা না, সবুজ, হলুদ, কমলা কিছুই দেখবা না। তুমি যদি বিশ্বাস না হয় ইউটিউবে সার্চ দিও যে নিউটনস কালার রিং, রিংয়ের সাথে তুলনা করছে বা সামথিং কিছু একটা, মনে নাই, কালার রিং লিখে সার্চ দিয়ে দেখো, তো দেখলেই দেখবা যে এই সাদা কালারটা দেখতে পাই, ঠিক আছে? সাদা কালার মানে দিছি 7টা কালার, কিন্তু কালার দেখতে পাই 7টা। আচ্ছা এটা বলার কারণ কি, একটু বেসিক পড়াইলাম, এটা বলার আসলে কোনো কারণই নাই। কথা হচ্ছে যে আমরা যখন এই রঙিন যৌগ ডি ব্লক মৌলসমূহকে কেন রঙিন দেখব, কারণ তারা ওই যে এরকম কিছু একটা তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণ প্রদর্শন করবে। আমরা জানি দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো গুণগত রসায়নে পড়ে আসছো, বিভিন্ন ধরনের তরঙ্গ দৈর্ঘ্য ছিল, আমি আমার ব্যাচে পড়াইছি। বিভিন্ন ধরনের পণ্যের মধ্যে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল, 380 থেকে 720 ন্যানোমিটার। বিভিন্ন বই বিভিন্ন রকম আছে, কোনটা 380 থেকে 780, 400 থেকে 700, যে যেটা লেখো সমস্যা নাই, বেসিক হচ্ছে 380 থেকে 720 ন্যানোমিটার। তাহলে আমার সাথে সাথে বলো, এই জিনিসটা মনে রাখা লাগবে যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, ঠিক আছে? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত,
আবারও বলতেছি, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 720 ন্যানোমিটার। এই প্রশ্নটা পরীক্ষায় প্রচুর আসে, 380 থেকে 720 ন্যানোমিটার। আচ্ছা, রঙিন যৌগ গঠন করবে কারা? অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল কারা? ডি ব্লক মৌল। আচ্ছা, আঁকি ডি ব্লক মৌল, আঁকি যে কোনো একটা মৌল তোমার ইচ্ছা। ধরো একটা, এটা হচ্ছে কি মৌল? ডি ব্লক মৌল। একটু বড় করে আঁকি, ধরো এটা একটা ডি ব্লক মৌলের লাস্ট অরবিটাল। আমরা জানি ডিতে কয়টা ভাগ থাকে, কয়টা কামরা থাকে? 5টা। 1 2 3 4 5। তার মানে 1 2 3 4 5। ডিতে কয়টা থাকে? 5টা। এখন আমাকে বলো, তোমরা হুন্ডের নীতি সবাই পড়ে আসছো, তোমরা কি জানো? আমরা বলি না সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো আগে প্রবেশ করে। আমাকে বলো, এইটার যা শক্তি, এটার শক্তি কি আলাদা? না, এই প্রত্যেকটারই শক্তি মোটামুটি এক ধরা হয়। তার মানে এরা কি? এরা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল। লেখো, জলদি লেখো, এরা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল। এটা বইয়ের মধ্যে অনেক প্যাঁচায় আছে, আমি একেবারে সিম্পল ভাষায় বুঝাই দিতেছি, এবং এটাই মনে রাখো। 9:30 বেজে গেছে। আচ্ছা, আজকে খাওয়া দাওয়া করা লাগে না। আচ্ছা, সমশক্তি সম্পন্ন অরবিটাল তার মানে কি? এটা একটা সমশক্তি সম্পন্ন ডি অরবিটাল। কোনো সন্দেহ আছে? না, 5টা ভাগ আছে সমশক্তি সম্পন্ন ডি অরবিটাল। এখন অরবিটাল বা মৌলের সাথে আরেকটা কি যুক্ত হবে? মৌল মানে কি? আরও যদি স্পেসিফিক্যালি করি, ইলেকট্রন আর ইলেকট্রন মিলে একসাথে যুক্ত হবে। ইলেকট্রন আর ইলেকট্রনই তো যুক্ত হয়ে একটা বন্ধন গঠন করবে, সেটা আয়নিক হোক, সেটা সমযোজী হোক, যাই হোক না কেন। কথা হচ্ছে যে লিগ্যান্ড, লিগ্যান্ড কি তোমরা জানো না? লিগ্যান্ডকে ধরো একটা ইলেকট্রন, একটা বা দুইটা, একগুচ্ছ ইলেকট্রন। কি হবে? এই অরবিটালটা, মনোযোগ, ফুল মনোযোগ, এই ট্যাপটা একটু কঠিন আছে, একটু একবার শুনো, পুরোপুরি বোঝাও লাগবে না, জাস্ট একটু শুনো, পরীক্ষা খাতায় লিখলেই হবে, ছবি আঁকাইলে হবে। জিনিসটা কি? ধরো এখানে একটা কি আছে, মানে প্লাস চার্জ আছে, একটু পরে এইখান থেকে প্লাস চার্জ নিয়ে আসছে, তার মানে কি করবে? দুইটা দূরে একটা ভাগ করে সরাই দিতে চাবে, কিংবা কথার কথা, মানে একই বৈশিষ্ট্যের কয়েকজনকে, মানে একই বৈশিষ্ট্যের কয়েকটা বিড়াল আছে, একেবারে দেখতে একরকম। বিড়ালগুলা কি করবে? নিজেদের মধ্যে ঝগড়া শুরু করবে, দেখবে 3টা বিড়াল আলাদা হয়ে গেছে, 2টা বিড়াল আলাদা হয়ে গেছে, না আমরা 3টা একসাথে থাকবো, আমরা 2টা একসাথে থাকবো। কথা হচ্ছে কি, যখনই এরকম সমশক্তি সম্পন্ন জিনিসগুলোর কাছে আরও কিছু জিনিস চলে আসে যেগুলো দেখতে একই রকম, মানে ইলেকট্রন, এগুলোর মধ্যেও তো কি আছে ভাই? এগুলোর মধ্যেও তো ইলেকট্রনই তো আছে, ইলেকট্রন ছাড়া তো অন্য কিছু নাই। ঠিক আছে, ইলেকট্রন আছে, ঠিক আছে, ধরো আঁকলাম, ইলেকট্রনই তো এদের মধ্যে আছে। এখন কথা হচ্ছে যে যখন এখান থেকে আরও কিছু লিগ্যান্ড আসে বা ইলেকট্রন, ধরো কিছু ইলেকট্রন আসে, তার মানে কি সেটাকে বিকর্ষণ করবে বা নিজেদের মধ্যে একটু কি বলবো, মানে লিগ্যান্ডের সাথেই, লিগ্যান্ডের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের সাথে এটা একটু বিকর্ষণ হবে, এরা চাবি একটু আলাদা হয়ে যায়। তো ওই যে বললাম 3টা বিড়াল আলাদা, 2টা মুরগি আলাদা, সরি, বাকি 2টা বিড়াল আলাদা। এখানেও কি হবে? এখানেও সেম এরকম জিনিস হবে। কি হবে? ধরলাম এই 3টাকে আলাদা করে ফেলে, ধরলাম এই 3টা এখানে, এই 2টা এখানে, ঠিক আছে, ধরলাম এই 3টা এখানে, এই 2টা এখানে, মানে কি হইলো? মানে যেটা হইলো, ধরো কথার কথা আমরা বলছি যে না, আমাদের 5 ভাই সমান, যমজ ভাই, বলে যে না, আমি যদু মধু কদু 3জন একসাথে থাকবো, আর ধরো বাকি 2টা রহিম করিম তারা একসাথে থাকবে। তার মানে কি হইলো? এখানে 3টা অরবিটাল চলে গেল, এখানে 2টা অরবিটাল চলে গেল, 1 2 3 1 2, 5টা, টোটাল 5টা কি হয়ে গেল? ভাগ হয়ে গেল। এখন বলো, এই 3জন মিলে যে কাজ করতে পারবে, এই 2জন মিলে সেই কাজ করতে পারবে? ওই যে তোমরা 1 2 পড়ছো না, যে একজন কর্মী একদিনে 10জন কর্মী 2 দিনে একটা কাজ সম্পন্ন করতে পারলে 5 দিনে কত করতে পারে, এরকম প্রশ্ন পড়ছো না? কথা হচ্ছে 3টা জিনিসের যে শক্তি, 2টা জিনিসের কি সেম শক্তি হবে? জীবনও হবে না। তার মানে এদের মধ্যে একটা কি থাকবে? শক্তির পার্থক্য থাকবে। খেয়াল করো টার্মটা, এদের মধ্যে একটা কি থাকবে? শক্তির পার্থক্য থাকবে। পার্থক্যটা কিসের? এদের তো দেখতে সমস্যা নেই, এদের দেখতে তো একই ভাই, এরা তো দেখতে সেম, যমজ ভাই, কিন্তু এদের মধ্যে কি থাকবে? শক্তির, এই জিনিসটার এই জিনিসটার মধ্যে শক্তির পার্থক্য থাকবে। ধরো এটা হচ্ছে 5টা অরবিটাল, 1 2 3 4 5, ধরো প্রথম 3টা 1 2 3, আর এখানে 4 5, প্রথম 3 ভাই এখানে চলে গেল, পরের 2 ভাই এখানে। তার মানে কি অবশ্যই এখানে শক্তি বেশি, এখানে শক্তি কম হবে, বা এখানে শক্তি কম, শক্তি বেশি হবে। তার মানে কি শক্তির পার্থক্য থাকবে। এই বুঝতেছে তো নাকি? আচ্ছা, কমেন্টটা দেখি। আচ্ছা, 48 জন, 50 জনের নিচে নেমে গেছে। আসলে এর জন্যই আমি তো বারবারই বলতেছি, আর বলবো না, এর জন্যই পোলাপাইন ঢাকা মেডিকেলে চান্স পায়, বা বাইরে ঠেরে কোথাও চান্স পায় না, মানে চান্স পায় না। ধরো এই যে যারা পড়তেছে না, এরাই দেখবা ভালো জায়গায় চান্স পাইছে বা ভালো একটা রেজাল্ট করতেছে, ঠিক আছে, কারণ এদের ধৈর্য আছে, বা নেটের জন্য হায়েস্ট 2 3 জন বা 4 জন চলে গেছে, বাকি সবারই বোরিং লাগতে লাগতে একসময় ছেড়ে দেয়। আচ্ছা, কথা হচ্ছে কি, শক্তির পার্থক্য, শক্তির পার্থক্য থাকলো, ভালো কথা, সবই বুঝলাম। এখন আমাকে বলো, এই সূত্রটা কি তোমরা দেখছো না গুণগত রসায়নে? ডেল্টা ই,
ডেল্টা ই ইজ ইকুয়াল টু কি জানি, এসি বাই ল্যামডা, একটা সূত্র আছে না, ডেল্টা ইজ ইকুয়াল টু এসি বাই ল্যামডা। এখানে এইচ কি প্লাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে আলোর বেগ, ল্যামডা কি, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ডেল্টা ই কি শক্তির পার্থক্য। ঠিক আছে, শক্তির পার্থক্য, তার মানে এই শক্তির পার্থক্যের সাথে কার সম্পর্ক, তরঙ্গ দৈর্ঘ্যের একটা ব্যস্তানুপাতিক হোক সমানুপাতিক হোক একটা সম্পর্ক আছে, কার, শক্তির পার্থক্যের সাথে সম্পর্ক কার, তরঙ্গ দৈর্ঘ্যের। তার মানে এই যে যখন শক্তির পার্থক্য হয়েছে তখন একটা নির্দিষ্ট পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যেরও সৃষ্টি হবে। দেখো শক্তির পার্থক্য যখন সৃষ্টি হয়েছে তার মানে এই সূত্র অনুসারে জানি কিছু না কিছু একটা তরঙ্গ দৈর্ঘ্যেরও সৃষ্টি হবে। এখন আমাকে বলো সেই তরঙ্গ দৈর্ঘ্যের মান, সেই তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি 380 থেকে 720-এর মধ্যে হয় তাহলে সেইটা এই মৌল থেকে যে হবে বা এই অবস্থানের মৌল থেকে যে যাই ঘটবে আমি বাইরের থেকে কি দেখব, একটা বর্ণ দেখব, সেটা হোক বেগুনি, হোক নীল, হোক লাল, হোক কমলা। তার মানে দেখো এই শক্তির পার্থক্যর সাথে আমরা জানি ল্যামডার সম্পর্ক। এখন এই ল্যামডা কি হয়, অবস্থান্তর মৌলের ক্ষেত্রে এই ল্যামডার মানটা 380 থেকে 720-এর মধ্যে ঢুকে যায়, ফলে আমরা বিভিন্ন রকমের কালার দেখতে পারি। আর কিচ্ছু না, জাস্ট এইটুক জিনিস। তার মানে কি আমরা জানি যে বলতেছিলাম না অবস্থান্তর মৌল আলো প্রদর্শন করে, কিছুই করে না, অবস্থান্তর মৌল শুধুমাত্র দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ করে। এটুক মনে রাখো, অবস্থান্তর মৌল দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ করে। খাতায় লেখো, লেখো অবস্থান্তর মৌলের তরঙ্গ দৈর্ঘ্য, বা লেখো যে, লেখো যে অবস্থান্তর মৌলের, লেখো অবস্থান্তর মৌলের কি লিখবে, অবস্থান্তর মৌলের কি, অবস্থান্তর মৌলের মৌলগুলা, অবস্থান্তর মৌলগুলা দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ করে। লেখো অবস্থান্তর মৌলের তরঙ্গ দৈর্ঘ্যগুলা সরি অবস্থান্তর মৌলের তরঙ্গ দৈর্ঘ্য, অবস্থান্তর মৌলগুলা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ করে। আর বিকিরণ করলে সেটা আমরা কি দেখবো, দেখি, এবং এইভাবেই তারা রঙিন যৌগ গঠন করে আমরা দেখব। এবং এই অবস্থারও একটা নাম আছে, এই যে তারা দুইটা ভাগ হয়ে গেল না, বইয়ের মধ্যে এই ভাগটাকে লেখা নন ডিজেনারেট অবস্থা। ঠিক আছে, নন ডিজেনারেট অবস্থা, নন ডিজেনারেট, এটা একটা নাম মুখস্থ করে রাখো। ঠিক আছে, নন ডিজেনারেট, এটাকে বলা হয় ডিজেনারেট, এটাকে বলা হয় নন ডিজেনারেট, কারণ কি শক্তির পার্থক্য থাকে। এটাকে বলা হয় নন ডিজেনারেট অবস্থা, নন ডিজেনারেট। এটা খাতার মধ্যে একটু লিখো, নাম্বার বেশি পাওয়া যাবে। তাইলে পরীক্ষায় আমার কিভাবে আসবে, এমসিকিউ যদি আসে, এমসিকিউ আসতে পারে যে শক্তির পার্থক্যকে কি বলা হয়, নন জেনারেট অবস্থা, অথবা এই সূত্রটা আসতে পারে, কিংবা দৃশ্যমান তরঙ্গ, এই হচ্ছে এমসিকিউ। আর সৃজনশীল বা লিখিততে কিভাবে আসবে, আসবে ডি ব্লক মৌলসমূহ কিভাবে রঙিন যৌগ গঠন করে ব্যাখ্যা দাও। আসবেই, মানে আসবে, মানে আসবে, একেবারে গ্যারান্টি। যারা সেকেন্ড ইয়ারে আসো তোমরা কমেন্ট করো যে তোমরা কলেজ লাইফে এখন পর্যন্ত কয়বার এই প্রশ্ন পাইছো। যারা ফার্স্ট ইয়ার আসো তোমরা তো আবেগে আসো, মানে বুঝতে পারবা না যে প্রচুর পরিমাণ আবেগ তোমাদের, তোমরা এখন পড়াশোনার ধারটা বুঝতে পারো। যারা সেকেন্ড ইয়ার আসো তারা বলো যে এইটা কতবার পাইছো পরীক্ষায়। আর যারা থার্ড ইয়ার মানে এইচএসসি পরীক্ষাতে অ্যাডমিশনে, তারা বলো যে এই রঙিন যৌগ গঠনের প্রশ্নটা কলেজ পরীক্ষায় কতবার পাইছো, যে ডি ব্লক মৌল রঙিন যৌগ বা জটিল যৌগ গঠন করে কয়বার পাইছো, খালি আমাকে কমেন্টে জানাও। তাহলে অন্তত ফার্স্ট ইয়াররা বুঝতে পারবে যে আমি কোনো মিথ্যা কথা বা এখানে গান বাজনা করতেছি না। আচ্ছা, যেটা দেখো কি বললি, আবারও একটা সাম আপ করি, সেটা কি ডি ব্লক মৌলের কয়টা অরবিটাল থাকে, 5টা। এরা কি সম শক্তি সম্পন্ন। এখন ভাই এদের মধ্যে কি আছে, ইলেকট্রন। দেখো মনোযোগ, বাইরে থেকে যদি ইলেকট্রন আসে এরা কি চাবে, বিকর্ষণ করতে। সেই বিকর্ষণে এরা একটু আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গেলে কি হইলো, 3টা বিড়াল আলাদা হয়ে গেল, বা 3টা যমজ ভাই আলাদা হয়ে গেল, 2টা যমজ ভাই আলাদা হলো। দেখো যমজ ভাই আলাদা হয়েছে, এরা দেখতে তো সেম, এদের সব কিছুই সেম, কাজও সেম, কিন্তু এই ভাইদের মধ্যে কিসের পার্থক্য আছে, শক্তির পার্থক্য আছে। এই ভাইদের মধ্যে কিসের পার্থক্য, শক্তির পার্থক্য। আমরা জানি শক্তির পার্থক্য কিসের সাথে রিলেটেড, ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে রিলেটেড। তার মানে যেখানে শক্তির পার্থক্য থাকবে সেইখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হবে। অবশ্যই জানি, ওই যে একটা পরমাণুতে পড়ছি না, এটা তো মানে নর্মাল জিনিস। ওই যে একটা এই বড় পরমাণু যদি এরকম অরবিটাল থাকে, 1 থেকে 2তে যায়, 2 থেকে 3-এ যায়, কিংবা ওই যে লাইমেন বার্মার প্যাস্টেন ব্র্যাকেট ফান্ড, ওই যে আমি শর্টকাট দিয়ে পড়েছিলাম না যে লাবু বাবার পাশে বিড়ি ফুটলো, তো লাইমেন বার্মার প্যাস্টেন ব্র্যাকেট ফান্ড। কথা হচ্ছে যে ওই যে পঞ্চম শক্তিস্তর থেকে প্রথমে আসলো, চতুর্থ থেকে প্রথম বা দ্বিতীয়, ওই যে ইলেকট্রনগুলো আসতেছে না, তার মানে কি তারা শক্তির বিকিরণ করে আসতেছে বা শোষণ করে আসতেছে। আমরা জানি তখন একটা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হয়। তোমরা কি বাইর করো, 1/λ ইজ ইকুয়াল টু RH ইন্টু 1/n1 স্কোয়ার n2 স্কোয়ার। আসলে কি বাইর করো, ল্যামডাই তো বাইর করো। সেই ল্যামডা নিয়েই তো কথা বলতেছি ভাই। তার মানে এই শক্তির পার্থক্যের কারণে একটা ল্যামডা তৈরি হবে। এই ল্যামডাটা দেখা যায় যে অবস্থান্তর মৌলের ক্ষেত্রে এই রেঞ্জে পড়ে গেছে, যে রেঞ্জে বেগুনি আসহ কলা, মানে বেনি আসহ কলা, এই জিনিসগুলা।
বুঝতে পারছো? তার মানে কি হলো, তার মানে ডি ব্লক মোল এই যে অবস্থা, এটা বলে নন ডিজাইনড অবস্থা। পরীক্ষার খাতায় সাজায় লিখবা যে সমশক্তি সম্পন্ন অরবিটালে হয় লিগ্যান্ড কাছাকাছি এসে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, শক্তির পার্থক্য থাকে, একে বলা হয় নন ডিজাইনড অবস্থা। নন ডিজাইনড অবস্থায় তরঙ্গ দৈর্ঘ্যের সূত্রটা দিয়ে দিবা, এর সাথে তরঙ্গ দৈর্ঘ্য উৎপন্ন হবে, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা 380 থেকে 720-এর মধ্যে থাকবে। সুতরাং আমরা জানি এদের মধ্যে যদি থাকে দৃশ্যমান আলো তৈরি হবে। সুতরাং রঙিন যৌগ অবস্থান্তর মূল রঙিন যৌগ গঠন করে। শেষ। তাহলে আজকে এই পর্যন্ত, আজকে আর বেশি ডিটেলস পড়াবো না। বলছে তিনটা আর দুইটা না হয়ে ভিন্ন কেন হয় নাই? কি বলছে? তিনটা আর দুইটা না হয়ে ভিন্ন কেন হয় নাই? বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে তো দুইটা হইতে পারতো, এইখানে দুইটা হইতে পারতো, এখানে তিনটা হইতে পারতো, বা যদি মন চাই এখানে একটা হইতে পারতো, এখানে চারটা হইতে পারতো। কোনো সমস্যা আছে? আমি জাস্ট 5টা অরবিটাল দেখে সাধারণত 2টা 3টা ভাগে ভাগ হয়, ঠিক আছে? আর কারণ তো আড়াইটা আড়াইটা হওয়া সম্ভব না ভাই। তার মানে কি হয়, 3টা 2টা করেই ম্যাক্সিমাম টাইম। এটা 2টা হলে এটা 3টা, বা যদি এমনও হয় এটা একটা, এটা হয়ে যাবে 4টা। এটা কোনো সমস্যা নাই। 2টা 3টা লিখছি, এটা জাস্ট এমনি হুদাই লিখছি, জাস্ট উদাহরণ দিছি, 2 ভাইয়ের উদাহরণ দিছি। এটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নেই। তোমার যেমনি চিত্র আঁকতে ভালো লাগে এমনি আঁকাবা। বইয়ের মধ্যে 2টা 3টা করে দিছে কারণ চিত্র আঁকাতে সুবিধা হয় বা চিত্র আঁকাতে ভালো লাগে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। আমাকে জানাও ক্লাসটা কেমন লাগলো, ঠিক আছে? সবাই একটু কমেন্টে, এখনও সময় আছে, সবাই একটু ক্লাসটা শেয়ার করো ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, তারাও শিখতে পারবে। পরের কোনো একটা ভালো ক্লাসে তোমার ফ্রেন্ডও তোমাকে হয়তো মেনশন করে দিবে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। আর হচ্ছে যেটা বলতেছিলাম, কেউ যদি কেমিস্ট্রি ব্যাচে যদি পড়তে চাও তাহলে আমাকে একটু খালি ইনবক্সে মেসেজ দিলে হবে। সবার যদি দেখি রেসপন্স ভালো তাহলে আমি ব্যাচ করবো, ঠিক আছে? ওপেন করবো। আচ্ছা, কি যেন বললাম, ভুলে গেছি। আচ্ছা, তাহলে ক্লাসটা কেমন লাগলো জানাও। আর আজকের ক্লাসটা অবশ্যই অবশ্যই রাত্রে বাসায় একবার পড়বা, বাসায় সুন্দর মতো পড়বা রাত্রে। যদি না পড়ো তাহলে এই যে আমি ক্লাস নিতেছি, মানে আমি তো আমার মতো নিতেছি, কিন্তু তোমার এই 1 ঘন্টা নষ্ট হলো, সত্যি কথা বলি। কারণ তুমি এটা 2-3 দিন পরে যা পড়াইছি ভুলে যাবা। এবং আজকেই রাত্রে এই জিনিসটা যা পড়াইছি, অবস্থান্তর মৌল লিখতে 5টা লেটার লাগে, 5টা বৈশিষ্ট্য, তারপরে যে হাইলিনাকে রুগী ছেঁচে ফেলেছে, বিরিয়ানি মোগলা কাউসানো বাটিতে রাখো, এগুলো অনেক কিছু পড়ছি। শুরুতে বিভিন্ন ধরনের জিনিসপাতি দেখাইছি কীভাবে কী হতে পারে, পর্যায় সারণীর বৈশিষ্ট্য, ভিত্তি পড়াইছি, ইলেকট্রন বিন্যাস। এরপরে যে বিভিন্ন মৌল, এস ব্লক মৌল 14টা, পি ব্লক 36টা, ডি ব্লক 41টা, এফ ব্লক 27টা, এই জিনিসগুলো নিয়ে একটু পড়ছি, ঠিক আছে? তো এই হচ্ছে সব কিছু। আর তোমাদের রেসপন্স এখন পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম ভালো না। হ্যাঁ, যারা ভালো তারা এবার কমেন্ট করো যে ভাই ওই ওদের জন্য আমাদের কেন লস হবে। আসলে দেখো, একটা কথা বলি, যে নিয়মিত হোক অনিয়মিত হোক ক্লাস তো নিতেছি, কিন্তু আমাকে বলো, আমি একটা কোচিং মানে যখন ক্লাস নিই, একটা ক্লাস নিলে আমি পার লেকচার 2500 বা 3000 টাকা করে পাই। এখানে আমি পার লেকচার কোনো টাকাই পাইতেছি না। তাহলে বলো, একটা মানে আমার কথা বাদ দাও, যে কোনো টিচার তারা কেন ক্লাস নেবে আমাকে বলো। আমাকে এমনি এমনি, আমি কারোর সাথে কোনো রাগারাগি করতেছি না, হাসি হাসি বলতেছি। বলো যে আমাদের একটা যখন অফলাইনে ক্লাস নেই, অফলাইনে ক্লাস নিলে আমরা ধরো পার লেকচার হইতেছে 2000 থেকে 3000 টাকা পাই, কিন্তু ধরো এখানে আমি কেন ফ্রিতে পড়াবো, বা মানে কেন, এটার কারণ কি? এত কষ্ট করে কেন করবে মানুষ? দেখবা যারা কিছু গ্রুপে ফ্রি পড়াইতেছে, যেমন 10 মিনিট স্কুল, অনেকে উদাহরণ দাও, 10 মিনিট স্কুল 500। আরে ভাই, 10 মিনিট স্কুলে স্পন্সর নিয়ে তোমার আইডিয়া আছে? রবি তাদেরকে প্রায় 8 থেকে 9 লাখ টাকার স্পন্সরশিপ দেয়, ঠিক আছে? রবি, শুধুমাত্র রবিই দেয়। এরকম বিভিন্ন জিনিস টাকা দেয়। আমাদের তো এরকম টাকা নাই, ফান্ডিং সোর্স নাই। তো আমাদের কোনো টিচারদেরও কোনো বেতন নাই। সো যেই জিনিসটা করবা সেটা হচ্ছে, এই যে তোমরা যদি ভিউ থাকে মাত্র 40 জন, 30 জন, 20 জন, তাহলে আমি তো যদি একটা ব্যাচ খুলি, আমার ব্যাচেই তো মিনিমাম 50 থেকে 60 জনের বেশি স্টুডেন্ট থাকে। তো আমি এইখানে একটা পাবলিক গ্রুপ, 21,000 মেম্বার, রিসেন্টলি দেখলাম 21,006, মানে 22,000 গ্রুপের মেম্বারে আমি কেন ক্লাস নেবো বলো? তো তোমাদের কাজ হচ্ছে এইটাই, তোমরা যখন ক্লাস করবো তোমাদের ফ্রেন্ডদের দরকার হলে জোর করে টানে আনবা, জোর করে টাইনে আনে ক্লাস করাবা। মিনিমাম তোমাদের ওই যে একটা ভাই আছে আমার পরিচিত, ইশতিয়াক ভাই কেমিস্ট্রি গ্রুপে দেখো যে সব সময় প্রত্যেক দিন 500 ক্লাস ভিউ হয়। চিন্তা করো, একটা টিচারের 500 জন ক্লাস করতেছে, মানে একটা কনসার্টের সময়। তার মানে টিচারের মধ্যে কত বেশি ফিল হয়, চিন্তা করো। আর সেখানে আমি চিন্তা করি আমার রুমের মধ্যে মাত্র 20-30 জন স্টুডেন্ট, সেখানে পড়াতে কেমন লাগবে? আর যদি একটা জায়গায় আমার 500 থেকে 600 জন 700 জন দেখে, তাহলে ফিলিংটা কেমন হবে? এটার কথা একটু বললাম, এর জন্য সাইম ভাই মাঝে মাঝে গ্রুপে মেসেজ দেয়, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে কথা একটু বললাম, তাহলে এসব কথা আর বলবো না। তোমাদের উপর বেশি জোর জবরদস্তি করে লাভ নাই, কারণ আমাদেরও ক্লাস নিয়ে বেশি সুযোগ হইতেছে না, কারণ অনেক বেশি ব্যস্ততা, অনেক বেশি প্যারা।
আচ্ছা, তাহলে যা করি আশা করি সবাই বোঝা গেছে। কারো কোনো প্রশ্ন নাই, একটু দেখি কারো কোনো প্রশ্ন আছে নাকি। তাহলে 42 জন আছে, 42 জনের জন্য অনেক বেশি শুভকামনা। এই 42 জন অনেক বেশি ভালো করবা, অনেক কিছু করবা লাইফে। খালি একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো এবং টিচারদেরকে চেয়ার আপ করার চেষ্টা করো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক। পরবর্তীতে এই সপ্তাহে আবার একটা বায়োলজি ক্লাস নিয়ে হাজির হবো। ততদিন বেস্ট অফ লাক।